শেহতীয়াকৈ আপুনি সবাই একটু জানাবেন আমাকে আমাকে কি দেখা যাচ্ছে আর আমার কথাগুলো কি আসছে? আমি একজনকে দেখাচ্ছি অনলাইনে, বুঝতে পারছি না। সবাই একটু যুক্ত হোক, তারপর আমি আমার অনুষ্ঠানটা শুরু করছি। কমেন্ট আসছে। দেখো, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার সার্চ করে আছে। দাও বার করে দিই। তাপসদাকে দেখাচ্ছে, তাপসদা দেখছে। আমার কথাগুলো কি আসছে? আমি কি স্টার্ট করবো তাহলে? আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা। সুদূর আসামের সবুজ পাহাড় আর ব্রহ্মপুত্রের নীলিমা থেকে আজকের মনের খামে অনুষ্ঠানের সঞ্চালনায় আপনাদের সঙ্গী হয়ে উপস্থিত আছি আমি তপতী বিশ্বাস কর্মকার। বন্ধুরা, মনের খামে শুধুই একটি অনুষ্ঠান নয়, এই নামটা শুনলেই যেন মনে হয় এটি যেন কোনো প্রিয়জনের লেখা পুরনো চিঠির খাম, যাতে লুকিয়ে আছে মনের গহীন অনুভূতি, মধুর স্মৃতির সুবাস আর অজানা গল্পের রহস্য। আমাদের এই মনের খামে হলো আমাদের মনের গভীর চিন্তা, মধুর স্মৃতি আর অজানা গল্পগুলো শেয়ার করার এক অপূর্ব জায়গা, যা আমাদের সকলকে এক সুতোয় বাঁধে। মনের খামে অনুষ্ঠানের নামকরণ, পরিচালনা আর বিষয় নির্বাচন করেছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড পরিবারের ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের কর্ণধার আমাদের সবার প্রিয় শ্রী কৌশিক রায়। তার দূরদর্শী নেতৃত্বেই মনের খামে আজ এতটা সমৃদ্ধ ও জনপ্রিয় হয়ে উঠেছে। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আমাদের নিবেদিত অ্যাডমিন টিম দেবোত্তম গোস্বামী, নাসিমা বেগম, শুভদীপ লায়েক,
শেখ আব্দুল মান্নান, গুরুদাস বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক গুণী মানুষ। তাদের কঠোর পরিশ্রমে অনুষ্ঠানটিকে জীবন্ত করে। সঙ্গে আছেন আমাদের অমূল্য উপদেষ্টা মণ্ডলী, যারা এই যাত্রার পথপ্রদর্শক। তাদের উল্লেখ না করে চলা যায় না। তারা হলেন অঞ্জলি ভট্টাচার্য, সান্ত্বনা ব্যানার্জি, ডক্টর রমলা মুখার্জি, সোমা রায়, শীষ মোহাম্মদ শিশান এবং ঝুম্পি সোমবাটওয়াল সহ আরও শ্রদ্ধেয় প্রিয়জন। তাদের প্রত্যেকের অভিজ্ঞতা, পরামর্শ এবং অটুট সমর্থন আমাদের শক্তির উৎস। আমরা সকলে তাদের প্রতি অন্তরের গভীরতম থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অগাধ ভালোবাসা জানাই। এই মাসের প্রথম পক্ষের আমাদের বিষয় হিসেবে নির্বাচিত হয়েছে চড়ুই ভাতির ডাক। নামটা শুনলেই কেমন যেন মনে হয়, তাই না? মনে হয় শৈশবে চলে যাই। এই বিষয়ের মধ্য দিয়ে আমরা আজ খুলব মনের খামগুলো, যেখানে লুকিয়ে আছে পত্রদাতাদের মনের কথা, জীবনের নানান অজানা গল্প। আসুন চড়ুই ভাতি ডাকে মনের খাম খুলি। আমি তপতী বিশ্বাস কর্মকার, আপনাদের সঙ্গী। সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আসলে খুব বেশি দিনও হয়নি আমি এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি, আর মানে এতটা আপন হয়ে উঠেছে এই পরিবার, আমার মনে হয় না মানে খুব নতুন। আমি মনে হয়েছে অনেক দিনে। সবাই এত ভালো, আর বিশেষ করে আমি কৌশিক ভাইকে, মানে কৌশিক ভাইয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, মানে এত নতুন হিসেবেও যে আমাকে এই সুযোগটা করে দিয়েছে পত্র পাঠের, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। তারপর নাসিমা বেগম দিদি ভাই, দেবোত্তম ভাই, সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তো শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সবার পত্রগুলো এত ভালো হয়েছে লেখা, কেউ মনের অনুভূতি লিখেছেন, কেউ বাস্তব অভিজ্ঞতা, সব কিছু মিলে দারুণ হয়েছে। কেউ কবিতা লিখেছেন এই চড়ুই ভাতি ডাক নিয়ে, অসাধারণ লেখা সবার। তো প্রথমেই আমি শুরু করছি। আমি একবার নামগুলো বলে দিচ্ছি, কার কার পত্রগুলো পড়বো, কার কার পত্রগুলো নির্বাচিত হয়েছে। প্রথমে আছেন, তো ডিসেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় ছিল চড়ুই ভাতির ডাক। নামগুলো আমি বলে দিচ্ছি, কার কার পত্রগুলো আমি পেয়েছি আর নির্বাচিত করা হয়েছে। নাসিমা বেগম বুলু, স্বপন কুমার প্রামাণিক, সান্ত্বনা ব্যানার্জি, অঞ্জলি ভট্টাচার্য, পায়েল ব্যানার্জি, সব্যসাচী কর্মকার, রমলা মুখার্জি, মিতুল ঘটক, পুলক কুমার ত্রিপাঠী, নাজির হোসেন বিশ্বাস, দীপ্তি চক্রবর্তী, উত্তম দালাল, কৃষ্ণা কর্মকার, কিশোর ব্যানার্জি, শীষ মোহাম্মদ শিশান, সোমনাথ চট্টোপাধ্যায়, ধীরেন্দ্রনাথ চৌধুরী, পিনাকি চরণ দে, সোমা রায়, বনমালী মুখোপাধ্যায়, ভানুমতি মোদক, ফুলকুমার বেরা, সজল কর্মকার, ডক্টর উৎপল সান্যাল, সত্যজিৎ দাস, ঝুম্পি সোমবটওয়াল, বিমলেন্দু চক্রবর্তী, সুব্রত সুন্দর জানা, প্রশান্ত দাস, সুখেন্দু ঘোষ, গৌতম পতি, ডক্টর তারক মজুমদার। আপনাদের সবাইকে শুভকামনা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ও একটা কথা না বললেই নয়, এক ঘন্টাখানেক আগে আমাকে শীষ মোহাম্মদ দাদাভাই ফোন করেছিল, ভীষণ দুঃখের বিষয়। উনি বলেছিলেন আমার অনুষ্ঠানটা থাকবে, আর একটা গানের কথাও বলেছিলেন, অসমীয়া লোকসঙ্গীত, কিন্তু উনি বলেন ওনার দাদা মারা গেছে, তার জন্য অনুষ্ঠানে থাকতে পারবেন না। সত্যি ভীষণ খারাপ লাগলো তার জন্য। আশা করি পরে উনি অনুষ্ঠানটি নিশ্চয় দেখবেন। আরেকটা কথা আমি না বলেও থাকতে পারছি না, আমি যে এই পরিবারে যুক্ত হয়েছি তার জন্য আমি মাননীয় ফুলকুমার বেরা দাদাভাইকে অশেষ ধন্যবাদ জানাই। তার জন্যই কিন্তু আমি এই বিষয়ে জানতে পেরেছি, নইলে আমি এত দূর থেকে, আসাম থেকে, এই বিষয়ে আমার একদমই জানা ছিল না যে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড বা আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার নামেও একটা পরিবার আছে এভাবে। তো আমাকে ফুলকুমার বেরা দাদাভাইয়ের সঙ্গে আমার কবিতা নিয়ে একটা গ্রুপের সাথে পরিচয় হয়েছে, তো তখনই উনি আমাকে বলেছেন এই বিষয়ে। তো এত ভালো লাগে সত্যি, এত গুণী লেখকদের থেকে আমি প্রতিদিন এত কিছু শিখতে পারি। আমার লেখাগুলো পাঠ করে, সব মানে পত্রগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে সত্যি। তার জন্য অশেষ ধন্যবাদ জানাই নাসিমা বেগম দিদিভাইকে। মানে এত ভালো, এত আন্তরিকতা দিদিভাইয়ের মধ্যে মনে হয় না খুব অল্প দিনের পরিচয়। কৌশিক ভাই, দেবোত্তম ভাই, সবাইকে আমি কৃতজ্ঞতা জানিয়ে তো শুরু করছি পত্রপাঠ। সময় নষ্ট করবো না, অনেকগুলো চিঠি এসেছে, আশা করব সব পড়বার জন্য চেষ্টা করে। তো ভুল ত্রুটি ক্ষমা করবেন, ভুল ত্রুটি আমারও থাকতে পারে, আমিও যে খুব পটু ঠিক মতো করতে পারবো সেটাও না, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তবুও চেষ্টা করছি।
প্রথম চিঠি এসেছে। আসলে আমি সিরিয়াল বাই নিইনি, আমি প্রিন্ট আউট করে দিয়েছে বর কীভাবে কার কখন। কিন্তু আপনারা ধৈর্য ধরে একটু বসবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমি সবার চিঠিগুলোই পড়বো। তো আমি সিরিয়ালভাবে নিইনি, আমি যার যেটা প্রথমে পড়েছে আমি সেখান থেকে পাঠ করছি। তো প্রথম চিঠি পড়ছি। সুখেন্দু ঘোষ, গুরুপল্লী, শান্তিনিকেতন। বৃষ্টি ভেজা সকাল, কনকনে শীত, হঠাৎ ডাকনাম ধরে ডাকাডাকি। বাইরে ওরা সব হাজির। বাড়ি থেকে সরিয়ে ফেরা জিনিস নিয়ে কোপাই চড়ে যাত্রা শুরু। আজ যে আমাদের চড়ুই ভাতি। প্রাথমিক পর্বে আলুর দম আর মুড়ি, ঝালঝাল আলুর দম আজও মুখে লেগে আছে। রবি কড়াই ধুতে গেছে কোপাই নদীর জলে অনেকক্ষণ আগে, ফিরতে দেরি হচ্ছে। ডাকতে গিয়ে দেখি রবি কাঁদছে, কড়াই ভেসে গেছে স্রোতে। কান্না মাখা গলায় খবরটা দিতেই সকলে কষ্ট পেল। চড়ুই ভাতি কিন্তু হলো। বড় বাটিতে ভাত হলো 3 বারে। ক্ষেতের টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সহ স্যালাড, ডিম সেদ্ধ আর আলু ভাতে। কোপাই নদীর পুয়ে মাছ ভাজা। খেলা শেষে এক পেট খিদে নিয়ে ফিরে এসে দেখি রবির কুকুরটি সব খাবার খেয়ে দিবানিদ্রায় মগ্ন। সত্যি সেদিন খাবার কপালে ছিল না, কিন্তু আনন্দটা আজও চড়ুই ভাতির ডাক এ উপেক্ষা করতে পারে না। চিঠিটি লিখেছেন সুখেন্দু ঘোষ, গুরুপল্লী, শান্তিনিকেতন থেকে। অসম্ভব সুন্দর। সত্যি কখনো কখনো চড়ুই ভাতিতে এমনটা হয়। আগের চড়ুই ভাতির কথা মনে পড়লেই যেন কেমন একটা ছিল, ডিম ভাত ডাল বেশ এই কিছু। কিন্তু এখনকার চড়ুই ভাতিটা সেই ছবি ওঠা, পিকনিক করবে, দূরে যাবে, সেই ব্যাপারটাই আলাদা, তাই না? এবারে চিঠি লিখেছেন প্রিয় মনের খাম। লিখেছেন কৃষ্ণা কর্মকার, পশ্চিম মেদিনীপুর থেকে। সূচক 721-222। তিনি লিখছেন, তখন আমি কলেজের ছাত্রী। বড়দিনের ছুটিতে নাচতে নাচতে বাড়ি এসেছি। উমা এসে দেখি আমার বড় পিসিমা তার 4 কন্যা সন্তান নিয়ে আমাদের বাড়িতে এসেছেন। ও সে কি আনন্দ! আমার প্রাণের বন্ধু তো। বড় মেয়েকে কাছে পেয়ে আমি আনন্দে আত্মহারা। পৌষের হিমেল হাওয়া যেন কানে কানে চড়ুই ভাতির ডাক দিয়ে গেল। বড়দের বলে আমরা চড়ুই ভাতির আয়োজন করে সামনের মাঠে বড় পুকুরের পাড়ে সকলে গিয়ে হাজির হলাম। রান্নার পিসি মাটিতে উনুন তৈরি করে খিচুড়ি চাপিয়ে দিল। আমরা সকলে সবুজের মধ্যে লুটোপুটি খেতে লাগলাম। চৈতালি গান ধরল, আকাশ আমায় ভরল আলোয়। খিচুড়ির গন্ধ, মাংসের সুবাস আর গানের সুর মনকে নিয়ে গেল আনন্দের অমরাবতীতে। মন বলে উঠল, আহা কি আনন্দ! আজ আকাশে বাতাসে সকলে মিলে পেট ভরে খাওয়া শেষ করে হই হই করে আবার এলাম। শীতের মিঠে রোদের শুভেচ্ছা সহ ভালোবাসা পাঠালাম সকলের জন্য। চিঠিটি লিখেছেন কৃষ্ণা কর্মকার, পশ্চিম মেদিনীপুর থেকে। ভীষণ সুন্দর লেখা। একদম এই সময়ের জন্য উপযুক্ত একটা বিষয়, তাই না? উপযোগী বিষয় চড়ুই ভাতির ডাক। একদম ডিসেম্বর মাস পড়লেই আমরা সবাই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক একদম সবাই সেটাতে থাকি। চড়ুই ভাতির ডাক এলে আমরা প্ল্যান করতে থাকি কোথায় কি করব না করব, সেটাই একদম একদম শৈশবের কথা মনে পড়ে যায়। তো ভীষণ সবার বাস্তব অভিজ্ঞতা, সবার মনের ভাবনাগুলো সবাই লিখেছেন। কেউ কবিতায় লিখেছেন, কেউ চিঠির আকারে লিখেছেন, কেউ অনুভবে লিখেছেন। অসাধারণ লেখা সবার। চলে যাচ্ছি পরের লেখায়। প্রিয় সাথী, ডিসেম্বরের নরম রোদ আর শীতে মোড়া সকালের সেই স্বপ্নময় আলোয় যেন প্রতি বছরই ফিরে আসে চড়ুই ভাতির ডাক। ছোটবেলার সেই বনভোজনের দিনগুলো এখনো মনে পড়ে। মাটির উনুনে ভাপ ওঠা খিচুড়ির গন্ধ, শীতের ঘাসে গড়াগড়ি খাওয়া দুষ্টুমি আর বন্ধুত্বের হাসিতে ভরে ওঠা দুপুর। সবুজ মাঠের উপর ছড়িয়ে থাকা কম্বল, পাশে লেবু চাটনি, পাপড়ের শাড়ি আর আকাশের মেঘের মতো হালকা আমাদের চিন্তা, সব মিলিয়ে যেন এক অন্যরকম উৎসব। আজও শীত পড়লে মনে হয় ডাক পাচ্ছি
কোথাও থেকে গাছেদের ফাঁকে লুকোনো সেই হাসি খুশি দিনের স্মৃতি জেগে ওঠে। ব্যস্ততার ভিড়েও মন খুঁজে ফেরে একখণ্ড খোলা আকাশ, কিছু আপন মানুষের সঙ্গ, আর সেই চিরচেনা বনভোজনের উষ্ণতা। চড়ুইভাতির এই ডাক তাই হৃদয়ে রয়ে যায় চিরকাল। প্রেরক পুলক কুমার ত্রিপাঠী, বালিচক, পশ্চিম মেদিনীপুর। ঠিকই তাই, চড়ুইভাতির কথা মনে পড়লেই আমার বারবার মনে পড়ে যায় ছোটবেলার কথা। কত আনন্দ করতাম সেই সময়। হিমেল বন্ধু, আমি আনবো চাল, বিনি আনবে ডাল, তেল হলুদ আর নুন, ভোলা আনিস উনুন, মশলা আর ডিম, ফুলকপি আর শিম, পড়ি আনবি হাড়ি আর শের খানেক মুড়ি, আনিস কড়াইশুঁটি, নবু ভুলিস না কো বটি, কড়াই খুন্তি হাতা, তুই আনবি লতা, জেঠিমার নারকোল নাড়ু, আনিস কিন্তু হারু, হাড়ি নামানোর কাপড়, পেতে বসার চাদর, নদীর বাঁকের ধারে মায়ের শাড়ি আড়াল করে চড়ুইভাতি হবে সঙ্গী সাথী সবে। খেতে খেতে মুড়ি আমরা খেলবো লুকোচুরি, কানামাছি আর বল আমরা খেলবো সবাই চল। আসল দিনে দেখি কাণ্ডখানা একই, সব এনেছি হায় শুধু ভুলেছি দেশলাই। খেলার শেষে যখন পেটে ছুঁচোই মারে ডান, তখন বসেছি ভাবতে কেউ পারি না তো রাখতে। চল ডেকে আনি মাকে নদীর ধারের বাঁকে, খিচুড়ি ডিমের কষা গন্ধ উঠেছে খাসা। মা কাকিমার সাথে চড়ুই ভাত হচ্ছে চড়ুই ভাতি। চড়ুই চঞ্চল, মিতুল ঘটক, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, জেলা পশ্চিম বর্ধমান। সূচক 713-358। সত্যি তো সব কিছু আনা হলো, সব আয়োজন হলো, যেটা দিয়ে শুরু হবে দেশলাই সেটাই আনা হলো না, তাই না? আর মাকেই শেষে প্রয়োজন পড়লো। দারুণ লিখেছেন। এবারের পত্র পড়ছি ডক্টর রমলা মুখার্জি, বইচি বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি। সূচক 712-134। মনের সাথে মনের খাম, চড়ুইভাতির ডাক দিলু গো ওগো মনের খাম। এখন সে তো বড় সেকেলে, তার তো নেই দাম। বাড়ি থেকে ডিম আলু পেঁয়াজ রসুন চাল, 1 টাকা চাঁদা দিয়ে মশলা তেল আর ডাল। কাঠকুটো জোগাড় করে মাটিতে উনুন পেতে, আজ সিদ্ধ ডিম খিচুড়ি লাগতো বড়ই মিঠে। চড়ুইভাতি পাল্টে এখন নাম হলো পিকনিক। 2 মাস আগে হোয়াটসঅ্যাপে স্পটটি হয় ঠিক। অনেক ভাবনা চিন্তা করে তৈরি হয় লিস্ট, যার যেমন ক্ষমতা তার তেমন ফিস্ট। আধুনিক পিকনিকে ক্যাটারাররাই রাধে, মেয়েরা এখন সেজেগুজে পরিপাটি চুল বাঁধে। নিজে হাতে কুটনো কুটে নিজের হাতে রান্না, আল্ট্রা মডার্ন পিকনিক এসে সব ভুলে যান না। এখন শুধু ঘুরে ঘুরে খাবার ফটো তুলে পোস্ট করে দিতেই হবে ফেসবুকটা খুলে। চড়ুইভাতির ডাকে আজ পড়েছে মনে শৈশব, পিকনিক রমরমা আজ চড়ুইভাতি প্রায় নীরব। হলুদ গাধা শুভেচ্ছান্তে ডক্টর রমলা মুখার্জি, বইচি বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি। সূচক 712-134। সত্যি আজকাল সব কিছু ক্যাটারারাই করছে। আগে যেমন চড়ুইভাতি হলে আমরা নিজেরাই রান্না করতাম, কারো হাত পুড়ে যেত, কারো ইয়ে হতো, তো এখন ক্যাটারারাই সব করছে। আমাদের শুধু ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, সেটাই আমরাও করি, তাই সেটাই বলবো। কিন্তু আগের দিনে যে চড়ুইভাতি যেই মজাটা, এখন আর সেই মজা নেই সত্যি কথা বলতে। খুব সুন্দর লিখেছেন দিদিভাই সব লেখাই সুন্দর, আপনাদের সবার লেখাগুলোই খুব সুন্দর। আমার সত্যি ভীষণ ভালো লাগছে পাঠ করতে, মানে এত ভালো লিখেছেন আপনারা সবাই, তো মনটাও ভালো হয়ে যায় এইসব জগতে। মানে সবাই ব্যস্ততার মধ্যে থাকে, তার মাঝখানে যে এই সাহিত্য জগৎকে এতটা গুরুত্ব দেওয়া হয়, আপনারা সবাই মিলে এতটা গুরুত্ব দিচ্ছেন, এটাই অনেকটা বড় কথা। সত্যি একটা সময় ছিল সাহিত্যটা মানে কেউ গুরুত্বই দিত না, তো এখন যে আপনারা সবাই প্রায় দেখছি এখন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা
ফেসবুকটা খুললেই দেখা যায়, ভীষণ ভালো লাগে আমার। আমিও মানে ছোট থেকে লেখালেখি করতাম, তখন কোনো সামাজিক মাধ্যম ছিল না যদিও, লিখে রাখতাম। আর বাবা বলতেন যে কেন এখানে ওখানে লেখাগুলো মানে ছুঁড়ে ফেলছিস, একটা সময় হবে যে লেখালেখির জন্যই তোর পরিচয় হবে সবার সাথে। তো সত্যি তাই। এখন বাবার কথাটা মনে পড়লে, বাবা নেই, বাবা শিক্ষক ছিলেন, স্কুলে হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তো বাবার কথাটা এখন মানে একটু হলেও মিলেছে। আমার যে এই পরিচয় হচ্ছে, আপনাদের সাথে থেকে মানে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি, এই যে সবার সাথে যোগাযোগ হচ্ছে, দিনে দিনে সবার সাথে এত আন্তরিকতা বেড়ে যাচ্ছে। তো এই সব সত্যি আমার লেখার জন্যই সম্ভব হয়েছে। চলে যাচ্ছি পরের চিঠিতে। সব্যসাচী কর্মকার, জগদল্লা, বাঁকুড়া থেকে। চড়ুইভাতিটা। শীতের দুপুরে ঝলমলে নীল আকাশের নিচে চড়ুইভাতির কথা লিখতে বসেছি। মনে একটা আনন্দ, অনুভূতি কাজ করছে। ছোটবেলার সেই চড়ুইভাতি ছিল এক অনাবিল আনন্দ, মুখরিত সুখ। প্রথম চড়ুইভাতির কথা ঠিক মনে পড়ছে না, ছোট ছিলাম, মা নিয়ে যেতেন। অনেক করেছি চড়ুইভাতি, তবে ছোটবেলায় চড়ুইভাতি করার আগে দিনটা ছিল খুব মজার। বাড়িতে বাড়িতে চাল, আলু, পয়সা আদায় করতে যাওয়া। অনেক সময় কেউ কেউ টাকা দিতে পারতো না, তবুও আমরা ম্যানেজ করে নিতাম। চড়ুইভাতি দিনটা বেশিরভাগই রবিবারের হতো। সকালে উঠে সকলের সঙ্গে গরুর গাড়ি চেপে যেতাম নির্দিষ্ট স্থলে। খুব মজা করতাম। রাস্তার ধারে কুলের গাছ দেখে দাঁড়িয়ে পড়া, কাটা বাঁচিয়ে শিয়া কুল সংগ্রহ। ওহ, কি আনন্দ! তারপর কোনো একটা পুকুরের সামনে চড়ুইভাতির আসর বসত। সারা দিন হইচই আর তার সঙ্গে রান্নার গন্ধ। খুব ভালো লাগতো। মুড়ি খাওয়ার জন্য কতক্ষণে আলুর দম বা ঘুগনি রান্না কমপ্লিট হবে তার আশায় বসে থাকা। এ যে কি আনন্দ, তা কখনো ভুলে যাবার নয়। দুপুরে মাংসের সঙ্গে ভাত খাওয়ার স্বাদ আজও মুখে লেগে আছে। তারপর বড়দের সাথে পুকুরে এঁটো বাসন মাজার অভিজ্ঞতা তো ছিলই। সন্ধে নামার আগেই সুখ স্মৃতিকে পিছনে ফেলে আমরা গুটি গুটি পায়ে হেঁটে বাড়ি ফিরে আসতাম। সত্যি সবার মনের ভাবনাগুলো এত সুন্দর করে লিখেছেন, আমার পড়তে ভীষণ ভালো লাগছে। যদিও মানে ভুল ত্রুটি হচ্ছে, আমার হয়তো পড়তে ক্ষমা করে দেবেন। সত্যি চড়ুইভাতি নিয়ে কিন্তু নানা জনের নানা মানে নানা মত, নানা ভাবনা সবাই সুন্দরভাবে প্রকাশ করেছেন। আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। এবারে চিঠি পড়ছি পায়েল বন্দ্যোপাধ্যায়, বেলঘরিয়া থেকে। শীতের ভোরে সেই ঘুম থেকে ওঠা, মনে একরাশ আনন্দ নিয়ে। রুটিনটা একটু আলাদা প্রতিদিনের থেকে। পিকনিকে যেতে হবে যে, ভোরবেলা শিশিরের খোলা ঘাসের উপর মনকে যেন নিয়ে যায় কোনো এক নদীর পাড়ে, যেখানে সূর্যের আলো খেলা করছে নদীর বুকে। তার পাশেই খোলা মাঠ, সেখানেই পিকনিকের আয়োজন। নেই শহরের সেই কোলাহল, আছে শুধু একরাশ শান্তি, স্নিগ্ধ চাওয়া প্রকৃতির। পিকনিকের আনন্দ আছে সাথে, মনকে অনেক শান্ত করে। মনের চিন্তাগুলো যেন দিশা খুঁজে পায়, মনটা যেন হারিয়ে যায় কোনো এক কাল্পনিক জগতে। এই শহর ছেড়ে অনেক দূরে পিকনিক মানে সেখানে আছে রান্না করা সেই সুস্বাদু মাংসের কষা, পাবদা মাছের ঝাল, ভাত, মিষ্টি, কত কি। সেই রান্নার টেস্ট যেন আরও বেড়ে যায় ভালোবাসার হাতের সেই স্পর্শে। সবাই মিলে কত গল্প, গানের লড়াই, কত আনন্দ। তার থেকে যদি কিছুটা খাবার দেওয়া যায় পথ শিশুদের, তাহলে যেন পিকনিকের মজা আরও দ্বিগুণ হয়ে যায়। নিজেদের মনকে যেন শিশুদের মতো মনে হয় পিকনিকের সেই আবহতে। সবাই মিলে খেতে বসার আনন্দ। এখন তো সবাই যে যার মতো পরিবারে সবাই আলাদা আলাদা খাওয়া দাওয়া করে। পিকনিক যেন সব মানুষকে এক সূত্রে বাঁধে, মানুষের মধ্যে মনের সংযোগ তৈরি করে, মানুষের মধ্যে এক শক্ত বাঁধন তৈরি করে এই পিকনিক। সত্যি ভীষণ প্রাসঙ্গিক লেখা, দারুণ লিখেছেন। চিঠিটি লিখেছেন পায়েল বন্দ্যোপাধ্যায়, বেলঘরিয়া থেকে। দারুণ লিখেছেন, সত্যি তাই। মনে হয় কখনো যারা মানে আমরা পারি যারা, তারা যদি দু একজন শিশুকেও যদি আমরা
খাওয়াতে পারি কোনো কিছু দিয়ে, সত্যি মনে হয় জীবন ধন্য। আমার তো এমনটাই মনে হয়, ভীষণ ইচ্ছা হয়। এই আমরা বিয়ে বাড়িতে কত খাবার, কত টাকা খরচ করছি আমরা, কত খাবার নষ্ট হচ্ছে, তখন আমার ভীষণ কষ্ট হয়। এই বড় বড় এত আলোকসজ্জা, এত প্যান্ডেল, লোক দেখানো সব কিছু আমার ভীষণ কষ্ট হয় সত্যি। তখন মনে হয় এসব না করে যদি আমরা এই গরিব দুঃখীদের জন্য কিছু একটা করতে পারতাম, এই লোক দেখানোটা না করে, তাহলে সত্যিই আমাদের জীবনটা ধন্য হতো। খুব সুন্দর লিখেছেন। আমাকে একটা গান বলতে বলেছিলেন, গান গাইতে বলেছিলেন শীষ মোহাম্মদ দা, তো উনি তো নেই অনুষ্ঠানে, আশা করছি পরে দেখবেন উনি বলেছেন গানটা গাইতে, কিন্তু আমি গানের গও জানি না সত্যি বলতে। আমার বর এসেছে, আমি বরকে বলেছি অসমী একটা গান গাইবে, তো সবার শেষে বর গান গাইবে একটা। আমি একটা এমনি লোকগীত গাইবো অসমিয়া, হেরে গলায়, একদমই আমি গান জানি না সত্যি। তো আপনাদের চিঠিগুলো আরেকটু পড়ে নেই, তারপর গাইবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, যদিও আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, পরে দেখব। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনারা ধৈর্য ধরে বসে আপনাদের সময় দিয়ে শুনছেন আমার এই অনুষ্ঠানটি। সুদূর আসাম থেকে আমি সুযোগ পেয়েছি এটা করবার জন্য, তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে। যদিও প্রথমবার করছি, মনে হচ্ছে না। সবার সাথে কথা বলে, কৌশিক ভাই, নাসিমা দিদি ভাই, সবার সাথে কথা বলে এত ভালো লাগে, আমার মনে হয় অনেক দিনের পরিচয় আমার সঙ্গে সত্যি। আর মনে হয় না নতুন এসেছি আমি এই পরিবারে। তো আপনারা সবাই আরও যার যার সাথে যারা আছেন, সবাই যারা লেখালেখি করেন, সবাইকে জানাবেন এই পরিবারের বিষয়ে। সবাই যুক্ত হোক এই পরিবারে, আরও আমাদের এই পরিবারটা আরও বেড়ে উঠুক আর সব জায়গায় ছড়িয়ে পড়ুক। আমি মন থেকে চাচ্ছি এটা। মনের খামে ডিসেম্বর প্রথম চড়ুই ভাতিটা। এবারে চিঠি লিখছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36। কারণ জানি না, কিন্তু আমার বাড়ির রোজকার খাবারের চেয়ে বনভোজনের কারণ জানি না, কিন্তু আমার বাড়ির রোজকার খাবারের চেয়ে বনভোজনের খাবার অনেক বেশি মজাদার লাগে। ইংরেজ লেখক অ্যানিট ব্লাইটনের লেখা দ্য ফেমাস 5 উপন্যাসের বিখ্যাত উক্তি এটি। অবশ্য একথা পিকনিক প্রিয় সব মানুষেরই মনের কথা। ফ্রান্সকে আধুনিক পিকনিকের আতুরঘর বললেও প্রকৃতপক্ষে 20 শতাব্দীতে ইংল্যান্ডেই পিকনিকের বেশি প্রসার ঘটে। এমনকি 1802 সালে সেখানে পিকনিক সোসাইটিও গড়ে ওঠে। আমাদের দেশে পিকনিকের ইতিহাস বহু পুরনো। সহানভেদে নাম তার আলাদা, যেমন চড়ুইভাতি, বনভোজন, ভুলকা ভাত, পুষনা, পুষর, আরও কত কি। ধ্রুপদী ভারতীয় শিল্প ও সাহিত্যে পিকনিক ও বাগানে পার্টির উল্লেখ রয়েছে বহু জায়গায়। আবার মহাভারতেও কৃষ্ণ, বলরাম ও অর্জুনের বনভোজনের উল্লেখ আছে। বাংলা সাহিত্যে ঘুরে ফিরে এসেছে চড়ুইভাতি বা বনভোজনের কথা। কবিগুরুর অচলায়তনে ও চোখের বালিতেও বনভোজনের উল্লেখ পাই। 70-80 দশকের বাঙালির পিকনিকের সুন্দর চিত্র ফুটে উঠেছে শ্রী সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি ছায়াছবিতে। তবে এখন বাঙালির পিকনিকের চিত্র প্রায় আমূল বদলে গেছে। এখন আমরা পিকনিক করি প্রকৃতিতে মিশতে নয়, প্রকৃতিকে ব্যতিব্যস্ত করতে। পরিশেষে বলি আমার এক ছোট্ট অভিজ্ঞতার কথা। বছর 2 আগে আমার এক সময়ের কলেজের বন্ধু উর্বশী ও বিজয়নের আমন্ত্রণে যায় অন্ধ্রপ্রদেশে ওদের এক বিশেষ ধর্মীয় উৎসবে যোগ দিতে। এই উৎসবের নাম কার্তিকা বনভোজনালু, মানে কার্তিক মাসে আমলকি গাছের তলায় বসে সকলে মিলে চড়ুইভাতি করা। ওদের বিশ্বাস আমলকি গাছে ঈশ্বর বাস করেন, তাই এই গাছের তলায় বসে খাবার খেলে শরীর সুস্থ থাকে। আমলকি গাছকে ঘিরে প্যান্ডেলে কলা পাতায় খেতে দেওয়া হয়েছিল সুগন্ধি ভাত, বিটনুন সহ আমলকি মাখা, আলু ভাজা, টমেটো ভারিয়ালি, স্থানীয় পদ টমেটো, রাভা, সাদা তিল দিয়ে বানানো, তাছাড়া মশলা দিয়ে তৈরি ডাল ও মিষ্টি। পাখির কলতানের মধ্যে বসে খেতে অসাধারণ অনুভূতি হয়েছিল। ভালো থেকো সবাই। চিঠি শেষ করছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36। খুব সুন্দর লেখা।
সত্যি যার যারগুলো পড়ছি আমি ভীষণ সুন্দর লিখেছেন আপনারা সবাই। সবাইকে অনেক অনেক শুভ কামনা, অভিনন্দন জানাচ্ছি, এত সুন্দর করে লিখেছেন আপনারা। এবার লিখছেন শান্তনা ব্যানার্জি। ওরে হাদু, চড়ুই ভাতি করতে হবে কাল, মিনি রিনি কালু বিলু আনবে চাল ডাল, আলু পেঁয়াজ সর্ষের তেল নেবে বাড়ি বাড়ি, আজকে থেকে করলে শুরু কাল হবে না দেরি, ইট সাজিয়ে উনুন জেলে দিল গোবিনু দাদু, ডিমের কারি রাখতে পারে মাধবী আর চালু, মটরশুঁটি ফুলকপি আর সঙ্গে পালং শাক, টমেটো আর পেঁয়াজকলি খিচুড়ির হাক ডাক, বাঁধাকপির তরকারি আর গরম পাঁপড় ভাজা, আর কি চাই গোল হয়ে খাই প্রাণ ভরা পাই মজা, তোমাদের ওই পিকনিক আর আমার চড়ুই ভাতি, শীতের রোদে পিঠটি দিয়ে আনন্দেতে মাতি, কেক পেস্ট্রি পিজা পুডিং যতই তোমরা খাও, চড়ুই ভাতির খিচুড়ি ভাই একটু চেখে নাও, দিব্যি করে বলছি তোমায় একটুও নয় ভুল, খুশিতে মন উঠবে নেচে আনন্দে মশগুল, ও ভাই আনন্দে মশগুল। শান্তনা ব্যানার্জি, রাজারহাট, নিউটাউন, কলকাতা 136। খুব সুন্দর, সবজি টবজি সব কিছু দিয়েই এত সুন্দর, চাল ডাল সব কিছু দিয়ে দারুণ একটা কবিতা লিখেছেন, দারুণ লিখেছেন, ভীষণ ভালো লাগলো। এবারে চিঠি লিখছেন স্বপন কুমার প্রামাণিক, মাতৃভূমি হানভুয়া, পূর্ব মেদিনীপুর। প্রতি মনের খামে ডিসেম্বর মাসের চড়ুই ভাতির ডাক, প্রেরক স্বপন কুমার প্রামাণিক, মাতৃভূমি হানভুয়া জেলক। হ্যাঁ, শীতের মিঠে মনের খামে ঋতুর ঘরে পঞ্চমে পঞ্চম সুরে মন নেমেছে শীত বাগানে, তাথই তাথই শীত সজ্জনে আর নলেন গুড়ের ঘ্রাণে, ধান তুলে মারিয়ে ভাণ্ডার ভরে গৃহস্থ মন এখন উরু উরু, চলো যাই পার্বণে মাতি, মাঠ ভরা চোখ জুড়ানো শীত ফসলের বর্ণাঢ্য আয়োজন, নানা কপি নৃত্য, নানান কলায়ের কলা কেন্দ্র, মাঠ ময়দানে সব্বার চোখ আটকে যায়, সবার মনে শীতল যুদ্ধ, চড়ুই ভাতির মেনু জমায়েত, চলো যাই নদীর পার কিংবা বনের ধার, নয়তো নিরিবিলি মাছ, মেনুর ধেনু দেয় নানান যোগান, মিহি চালের চালু পোল্লাও কিংবা পোল মিশানো বিরিয়ানি, নয়তো মাছের রকমারি, সঙ্গে চলবে গানের গান, বয়সের নেই বাদ ধরা, বাদ ভেঙেছে খুশি উচ্ছ্বাস, নিত্য ঔষধের নৃত্য যোগে অ্যান্টাসিড আর দু একবার বেশি ইনহেলার, ইনহেল তো চড়ুই ভাত, আরে ক্যা বাত, এই ঠেলায় শরীরের বাত ও দে ছুট, চড়ুই ভাতির শীতল শুভেচ্ছায় স্বপন কুমার প্রামাণিক, মাতৃভূমি হানভুয়া, পূর্ব মেদিনীপুর। ভীষণ সুন্দর লিখেছেন, দারুণ। এবার কি একটা আসামের লোকগীত গাইব? আমি আগেও বলেছিলাম গানে কিন্তু গ জানি না। ঠিক আছে, কেউ আবার চলে যাবেন না কিন্তু আমার গান শুনে, একদম ধীরে গলায় গাইব, আমি একদমই গান জানি না, তবুও একটু চেষ্টা করছি। আর যিনি আমাকে বলেছিলেন আমার মানে কণ্ঠে লোকগীত শুনবেন, তিনি নেই, আমার ভীষণ খারাপ লাগছে। তো আশা করছি দাদাভাই নিশ্চয়ই দেখবেন পরে অনুষ্ঠানটি। এই গানটা জুবিনদা গেয়েছিল আমাদের আসামে, সবাই জানে জুবিনদাকে। তো জুবিনদার জন্য ভীষণ কষ্ট হয় সত্যি, আমরা এখনও সামলে উঠতে পারছি না। শুধু আসাম নয়, সারা দেশেই জুবিনদাকে নিয়ে প্রভাবটা পড়েছে। তো আমাদের এখানে আসামে যদি কোনো অনুষ্ঠান হয়, সেখানে আগেই জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সবার আগে, যে কোনো মন্দিরে, এমনকি এত আচরিত লাগে কোনো নাম কীর্তনে, সেখানেও মানে জুবিনদার ছবি রেখে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। তো জুবিনদা এতটা সবার মন জয় করেছেন, মৃত্যুর পরেও যে সবাই সবার হৃদয় জুড়ে থাকবেন তিনি, এটা সত্যি মানে ভাবনার বাইরে। আমাদের জন্য আমাদের মানে ভীষণ প্রিয় ছিলেন, সবারই ভীষণ প্রিয় ছিলেন। তো আমরা আমাদের একটা অমূল্য সম্পদ হারিয়েছি। যাই হোক, গানটা গাইতে চেষ্টা করছি, লোকগীত আসামের। কর্ণত কুণ্ডল তোমার মাথে ময়ূরার পাখি,
কর্ণত কুণ্ডল তোমার মাথে ময়ূরার পাখি, গলে গজমতি তোমার আধা ফোটা হাখি। কর্ণত কুণ্ডল তোমার মাথে ময়ূরার পাখি। এ হরি শ্যাম বরণ দেহা তোমার, এ পিত বখন মোর হরি হরি, এ পিত বখন। শরণ নূপুর প্রভু কমল লোচন, কর্ণত কুণ্ডল তোমার মাথে ময়ূরার পাখি। কর্ণত কুণ্ডল তোমার মাথে ময়ূরার পাখি। কণ্ঠত কৌস্তব তোমার হুর্য যেন দেখি, কণ্ঠত কৌস্তব তোমার হুর্য যেন দেখি। আজান লম্বিত তোমার বিজুলি দেখি, কর্ণত কুণ্ডল তোমার মাথে ময়ূরার পাখি। এ হরি হিরত কিরীটি তোমার ভ্রমর নসারে, ভ্রমর নসারে মোর হরি হরি, ভ্রমর নসারে। রতন নূপুর তোমার সিকিমিকি করে, কর্ণত কুণ্ডল তোমার মাথে ময়ূরার পাখি। গলে গজমতি তোমার আধা ফোটা হাখি, কর্ণত কুণ্ডল তোমার মাথে ময়ূরার পাখি। একটুখানি চেষ্টা করলাম, আমি আগে বলে দিয়েছি আমি গানের গও জানি না, সত্যি আমি একটু আমার মতন করে গাইলাম, কেউ হাসবেন না। একটুখানি ব্রেক নিলাম আমি। সত্যি আমার বরকে বলেছি শেষে একটা গান গাইবার জন্য, জুবিনদারি গান, যেটা আমাদের সারা আসাম জুড়ে একদম বিখ্যাত হয়েছে গানটা, সব কিছুতেই আমাদের এই গানটাই হয়। তো এই গানটা আমার বর শেষে গাইবে। আবার শুরু করছি, চলে যাচ্ছি আবার পত্রপাঠে। এবারেরটা পড়ছি নাসিমা বেগম বুলু, আমার ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ প্রিয় দিদিভাই। এত আন্তরিকতা দিদিভাইয়ের মধ্যে, সত্যি কি বলবো, মনে হয় আমার নিজের দিদি একদম। তো দিদিভাইয়ের চিঠিটি পড়ছি। আমরা ছোটবেলায় চড়ুই ভাতি করতাম সব ভাই বোন মিলে। বাড়ি বাড়ি চাল, ডাল, ডিম, আলু, তেল, মশলা তুলে আনতাম। এমনকি মা কাকিমারা জ্বালানির জোগাড় করে দিত। তারপর আমরা খামারে গর্ত খুঁড়ে ইট দিয়ে চুলো বানাতাম। নিজেরাই রান্না করে, পুকুরে স্নান করে, রোদ্দুরে চাটাই পেতে সবাই খেতে বসতাম। পাতলা জলের মতো ডাল, টমেটোর চাটনি খেতে খেতে বুঝলাম, মাগো কি বিচ্ছিরি ধোয়া ধোয়া গন্ধ ডিমের ঝোলটা। তবুও তো সবাই চেটে পুটে খেয়ে নিল। এ তো গেল ছোটবেলায় চড়ুই ভাতির ডাকের কথা। বন্ধু মনের খামে এখনো অনেক অনেক চড়ুই ভাতির ডাক আসে, সবগুলোতে তো যাওয়া হয় না। বলাই বাহুল্য, আগামীকাল আমাদের এখানে সাহিত্যের পিকনিক আছে, অবশ্যই যাব। সবাই মিলে আনন্দ করে দুপুরে খাওয়া দাওয়া করব, তারপর স্বরচিত গান, গল্প, কবিতা পাঠ হবে। ফুলকপির শুভেচ্ছায় নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড। ভীষণ সুন্দর লিখেছে দিদিভাই, সত্যি। আগে পাতলা একদম ডালের মতো জল, ধোয়া ধোয়া গন্ধ, সেটাই কি আমরা মজা করে খেতাম, বেশ আনন্দ হতো। তখন আসলে সবার মধ্যে সবার ভালোবাসা ছিল, সবার প্রতি সবার টান ছিল, তার জন্য সব কিছুই যেন ভালো লাগতো, খুব সুস্বাদু মনে হতো যাই খেতাম, তাই নয় কি? চলে যাচ্ছি পরের চিঠিতে। এবারে চিঠি ঝুম্পি সোম বটবেল, কৈখালি দমদম, উত্তর 24 পরগনা, সূচক 700136। বন্ধু মন, হিমেল দিনের উষ্ণ ভালোবাসা জানিয়ে বলি, বয়সটা হোক না 8 কিংবা 80, চড়ুই ভাতি ডাক পেলে মনটা করে নাচানাচি। কাছে পিঠে, দূরে কিংবা বাড়ির ছাদে, শীতের দিনে একসঙ্গে বন্ধু বান্ধব কিংবা পাড়াপড়শি মিলে চড়ুই ভাতি করতে বেশ লাগে। বন্ধু মন, আজ তোমায় জানাই আমার এক মন ছুঁয়ে যাওয়া এক চড়ুই ভাতির গল্প।
সালটা 2024। পিছুটানের আহ্বানে ছোট্ট একটি পিকনিকের আয়োজন করেছিল 2003 সালে পাস আউট ইতিহাস বিভাগের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজ তোমার সঙ্গেই ভাগ করে নিলাম সেই গল্প। বন্ধু দেখা হলো, এর মধ্যেই কেটে গেছে 21 বছর, 21টা বসন্ত। একে অপরকে মিলিয়ে নিলাম সেই আমরা আর আজকের আমাদেরকে। বয়স বেড়েছে, চোখেও চশমা লেগেছে, মাথার চুল আর কপালের ভাঁজ জানান দিচ্ছে সময়ের। এরই মধ্যে কেটে গেছে 21টা বছর, 21টা বসন্ত। বন্ধু কথা হলো, 21 বছর পরে হাতের মুঠোয় ফিরে পাওয়া মুহূর্তটাকে হাতছাড়া করতে চায়নি কেউ। পুরানো কথা, পুরাতন স্মৃতি, ইউনিভার্সিটি, ক্লাসরুম আর ক্যান্টিনের গল্পগুলো আবারও একবার ছালিয়ে নিলাম। স্বল্প সময়ে ক্ষণিকের দেখা গাছের তলায় বসে থাকা স্মৃতিগুলো শুধুই পাতা উল্টে দেখা। বন্ধু শোনা হলো, 21 বছর পরে নিত্য দিন যাপনের কথা শোনা হলো। আজকে পিছুটান ভুলে নিজের জন্য কিছুটা সময় চুরি করে বন্ধুদের সঙ্গে পিকনিকে মজা হলো। ঝুমা, মনু, চুমকি, অনু, তোতন, সুনেত্রা, চন্দন, অংশুমানদের কথা হলো। এরই মধ্যে কেটে গেছে 21টা বছর, 21টা বসন্ত। বন্ধু আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো। নমস্কারান্তে, ঝুম্পি সম্বরবেল, কৈখালী, দমদম, উত্তর 24 পরগনা 700136। সত্যি আমরা যারা স্কুলে পড়তাম একসঙ্গে, তারা কর্মসূত্রে কেউ কেউ বাইরে চলে যায়, তারপর আবার অনেক দিন পর তাদের সঙ্গে দেখা হয়, তখন মন আনন্দে মেতে ওঠে। মনে হয় আবার যদি এই সময়টা যদি থেমে যেত, এই সময়টাকে আবার ফিরে পেতে চায় মন। সত্যি আবার আকাঙ্ক্ষাটা থেকে যায়, বন্ধু আবার কবে দেখা হবে। দারুণ লিখেছেন, ভীষণ ভালো লেখা। চলে যাচ্ছি পরের চিঠিতে। লিখেছেন সত্যজিৎ দাস, শালদাহা, আম্বা, জামাতারা, ঝাড়খণ্ড। তুলসীর তলায় সন্ধ্যা আরতি শেষ হলো। গ্রামের পর গ্রাম মুখরিত হলো উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে। কোথার থেকে বিধান শুনে এসেছে জানি না, সন্ধে থেকেই তার মায়ের কাছে জিদ ধরেছে চড়ুই ভাতি করার। সুমি এসে জানালো, ছেলেকে শান্ত করো গো, ও তো নাছোড়। সবটা শুনে বিতানকে কাছে ডেকে বললুম, আচ্ছা তাই হবে, আমরা সবাই মিলে মালাঞ্চ পাহাড়ে চড়ুই ভাতি করতে যাব। সব রেডি হলো। জন 15 টিমও তৈরি, কেনাকাটাও কমপ্লিট। আমার পড়ার ঘরে বিতানকে গল্প পড়াচ্ছিলাম। হঠাৎ হারান্দা আমাদের বাড়ির সামনে এসে বলল, নগেন নিচু পাড়ায় কয়েকটি দুস্থ পরিবার খুব একটা ভালো নেই, খাবার নেই, গরম পোশাক নেই, শীত যেন ওদের কাছে অভিশাপ। বুকের ভেতর একটা ঠান্ডা কি যেন তীর তীর করে বয়ে গেল। কি করা যায় ভাবছিলাম। ঠিক তখনই বিতান বলল, বাপি, আমার পুরনো সোয়েটার আর জামা প্যান্টগুলো ওদের দিলে হয় না? আর চড়ুই ভাতির কেনা খাবারগুলো ওদের দিয়ে দাও, ওরা খেয়ে বেঁচে থাকুক। ছোট্ট বিতান যেন আমাদেরও নতুন করে ভাবিয়ে তুলল। আরও কিছু পোশাক ও খাবার সংগ্রহ করে ওদের মুখে হাসি ফুটিয়ে এলাম। লিখেছেন সত্যজিৎ দাস, শালহা, আম্বাল, জামতারা। সত্যি তাই, একদম এমন অনেক বাচ্চা আছে যারা এখন থেকে ছোট থেকেই চিন্তা ভাবনা করে, তাদের মনেও সবার দুস্থ শিশুদের জন্য। সত্যি এই যে সুন্দর আপনি যে লিখেছেন, দারুণ লিখেছেন, প্রাসঙ্গিক লেখা ভীষণ। তো সত্যি আমরা সবাই চাই সেটা। কখনো কখনো মনে পড়ে যদি রাস্তার শিশুদের দেখি, স্টেশনের ধারে এই ধরনের শিশুদের, মনে হয় যে না, আমরা যদি আমাদের জিনিসগুলো দিয়ে তাদেরকে একটু সাহায্য করতে পারতাম। সত্যি তাই। এবার একটি কবিতা লিখেছেন বনমালী মুখোপাধ্যায়, গ্রাম ও পোস্ট, খায়রাপাড়া, জেলা বীরভূম। চড়ুই ভাতির ডাক এলো রে লগন, চড়ুই ভাতির ঘরে কি আর মন টেকে? করিব মোরা চড়ুই ভাতি কোপাই নদীর উত্তর বাঁকে। এসো গো বন্ধু, এসো গো সুজন, পুলকিত হইবে মন। তোমরা এসে দাও জমিয়ে চড়ুই ভাতির আয়োজন। 2 পৌষ, দিনটা হবে
থাকবো মোরা সেজে। ওই দিনেই মিলব মোরা চড়ুই ভাতির বনভোজে। টিফিনে কে কি খাবে পাঠিয়ে দিও লিস্ট। লাঞ্চে ভাত সাথে পাবে চিকেন মটন ফিশ, রবে স্যালাড চাটনি পাঁপড়, নবদ্বীপের টক মিষ্টি দই। নীরবতা রইবে সেথায়, রহিবে না হইচই। পরিবেশকে শান্ত রাখিয়া মোরা করিব চড়ুই ভাতি। শাল পাতায় করিব ভোজন, করিব না কারো ক্ষতি। অনাহুত যদি কেহ আসে খাওয়াবো পাত পেতে। বাড়তি খাবার তুলে দেব আশাধারীদের হাতে। আনন্দটা ভাগ করে নেব, তাহারাও হবে সাথী। ধন্য হইবে বনভোজন, মোদের ধন্য চড়ুই ভাতি। নিবেদনে বনমালী মুখোপাধ্যায়, গ্রাম পোস্ট, খায়েরপাড়া, জেলা বীরভূম। সত্যি দারুণ লিখেছেন, দারুণ কবিতা লিখেছেন এই চড়ুই ভাতি নিয়ে। চড়ুই ভাতির বিষয়টা নিয়ে সবাই সবার মনের ভাব প্রকাশ করেছেন নানা রকমভাবে। দারুণ সবাই বিষয়গুলো, খুব সুন্দর। এবার যার চিঠি পড়ব, মাননীয় ফুলকুমার বেরা দাদা ভাই, যার জন্য আমার এই পরিবারে যুক্ত হতে পেরেছি আমি। সত্যি আমি আবারও সবার সামনে আমি কৃতজ্ঞতা জানাই দাদা ভাইকে। সত্যি অশেষ ধন্যবাদ দাদা ভাই, আপনার জন্য আমি এই সুযোগটাও পেলাম। যাই হোক, সবার সাথে পরিচয় হয়েছে আস্তে আস্তে, তারপরে এই সুযোগটাও পেলাম। তো সব কিছুর মূলে কিন্তু আপনি আমাকে এই সন্ধানটা দিয়েছিলেন এই পরিবারে। ফুলকুমার বেরা, কোজাগুড়ি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাথি, জেলা পূর্ব মেদিনীপুর। সূচক 721-427। প্রিয় মনের খামে, মানুষ মাঝে মাঝে তার স্বরচিত আচলায়তনের পাষাণ গুহা হতে বের হয়ে এসে উন্মুক্ত আকাশের নিচে মুক্তির নিঃশ্বাস ফেলে বাঁচতে চায়। চড়ুই ভাতি সেই গতানুগতিকার নাগপাশ থেকে মুক্তি পাওয়ার একটি আনন্দঘন প্রমোদ উপায়। মানুষের নিরানন্দ একঘেয়েমি জীবনকুণ্ডে আনন্দ মহাসাগরের বন্যা এসে লাগুক, সে এটাই চায়। যান্ত্রিকতায় ভরা জীবনে মনের শান্তি, অন্তরের আনন্দ হারিয়ে তারা একদিন ঘর থেকে বেরিয়ে পড়ে। দলবদ্ধভাবে বনের অভ্যন্তরে করে আহার বিহারের আয়োজন। এটা চড়ুই ভাতির আহ্বান। রুটিন বাঁধা দৈনন্দিন জীবনযাত্রার গ্লানি হতে মুক্তি পেতে মানুষজন সঙ্গে প্রচুর খাদ্য সামগ্রী, রান্নার সাজ সরঞ্জাম ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়ে চড়ুই ভাতি করতে। তারপর মাটিতে গর্ত খুঁড়ে উনুনের প্রচুর ধোঁয়ায় চোখের জলে ভিজে মনের আনন্দে রান্না করে। এতে আছে মানুষে মানুষে বন্ধুত্বের নিবিড় আশ্বাস ও প্রকৃতির স্নেহশীতল স্পর্শ এবং আনন্দে অফুরন্ত আয়োজন। চড়ুই ভাতি আমাদের বর্তমান নাগরিক জীবনের শুষ্ক মরুভূমির বুকে এক টুকরো শ্যামল ওয়েসিস। চড়ুই ভাতির গন্ধমাখা একরাশ শুভেচ্ছা সহ ফুলকুমার বেরা, কোজাগুড়ি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাথি, পূর্ব মেদিনীপুর। সূচক 721-427। ভীষণ সুন্দর লেখা, দাদা ভাই সবসময় দারুণ লিখেন। এবারে চিঠিটি পাঠিয়েছেন সজল কর্মকার। সজল ভাইয়ের সঙ্গেও আমার মাঝে মাঝে কথা হয়, সরাসরি তো কথা হয় না, তো মেসেজে কথা হয়। ভীষণ ভালো লিখেন ভাই, দারুণ লিখেন। আর আমাকে অনেক কিছু না জানলেও আমাকে জানিয়ে দেয়, দিদি ভাই আপনার এই লেখাটা শুনলাম, দারুণ লেগেছে। সত্যি এইসব শুনলে যেন উৎসাহ আরও বেড়ে যায়, লেখার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। কেউ যখন নিজের থেকে ফোন করে জানিয়ে দেয়, যে মেসেজ করে বলে যে আপনি কি তপতি বিশ্বাস কর্মকার, আপনার লেখাটা শুনলাম, ভীষণ ভালো লেগেছে, তখন মনে হয় যে আমার এসবের প্রতি উৎসাহটা আরও বেড়ে যায়, মনে হয় আরও লিখতে থাকি। আপনাদের ভালোবাসাই আমার প্রাপ্য। লিখেছেন এবার সজল কর্মকার, শান্তিনিকেতন, বীরভূম। সূচক 731-204। ছোটদের নিয়ে চড়ুই ভাতি বিকালে আমাকে ধরলো কাকা পিকনিক করব। ভাবলাম ডাক যখন তাহলে ঠিক হোক। কিভাবে কি? সবাই বলল হ্যাঁ হ্যাঁ, একটা ফর্দ তৈরি করি। সবাই বলল টিউশনিতে কজন আমরা? ক্লাস 7, 3, 4, 5 নিয়ে 10 জন। বললাম ভাত, মাংস, পোস্ত, চাটনি, পায়েস, ব্যাস। সবাই বলল মিষ্টি না হলে হয় নাকি? বললাম বেশ তাই হোক। বললাম এই বিল্টু বল নুন কত লিখবো? বলল 1 কেজি। বললাম
এতজন আমরা এই এত কম জনে হবে? বীরু চিনু বলল, না না হবে না, তাহলে 2 কেজি লিখি নাকি? সবাই হো হো করে হেসে উঠল। পাশ থেকে 7-এর রাজু বলল, 100ই লাগবে না। বললাম, কি করব? সবাই বলল, তুমি যা লিখবে তাই লেখো। বেশ, পরশু পিকনিক, সবাই চাঁদা দিয়ে দাও। সকালে শাবল বালতি এইসব নিয়ে উনুন করতে ওই বৌচির বাগানে যাব। সবাই বলল, হ্যাঁ যাব যাব। লিখেছেন সজল কর্মকার, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204। দারুণ লিখেছেন। সত্যি নুনের কথা বললে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে। নুনের তখন আন্দাজটা ছিল না, মানে কতটুকু নুন দিতে হবে। তা আমার জেঠু জিজ্ঞেস করেছিল একবার যে কতটুকু খিচুড়িতে কতটুকু, আমি বলেছিলাম 1 কেজিতে 1 কেজি নুন দিতে হবে। সবাই কি হাসি, তখনকার কথাটা মনে পড়লে আমার এখনো হাসি পায়। এবারের চিঠি লিখেছেন ডক্টর উৎপল সান্যাল। হিন্দু স্কুলে ক্লাস 11-এ পড়ার সময় সেই প্রথম 16 জন বন্ধুরা রান্নার হাঁড়িকুড়ি নিয়ে 22/12/1966-তে ব্যান্ডেলে পিকনিকে যাই। কারো উর্বর বুদ্ধিতে যাওয়ার সময় ব্যান্ডেল অবধি ট্রেনের টিকিট আর একই সঙ্গে অনেক কম ভাড়া শুধু তারিখ লেখা কার্ডবোর্ডের প্ল্যাটফর্ম টিকিট কাটা হয়। খুব মজা করে ফেরার সময় সবার হাতে প্ল্যাটফর্ম টিকিট দেওয়া। হাওড়ার গেটের চেকাররা বলেছিলেন, তোমরা কি ব্যাকল্যান্ড ব্রিজের নিচে পিকনিক করছিলে? অবশ্য বেরোতে দেওয়া হয়। 8ই জানুয়ারি 2012-তে রেডিও শ্রোতা বন্ধুদের মিলনোৎসব ছিল কল্যাণীতে। লেকের পাশের মাঠে, খোলা আকাশের নিচে। বলা কোয়া নেই নিম্নচাপের হানা। দুপুরে খাওয়ার মাঝপথে কনকনে ঝোড়ো হাওয়ায় সঙ্গে তুমুল বৃষ্টি নামল। ছাতা মাথায় কোনোমতে খেয়েছিলাম। হাওয়ার দাপটে হালকা থার্মোকলের প্লেট, অন্যদিকে ছাতা উড়ে বৃষ্টিতে ভেজার ভয় সে এক অভিজ্ঞতা বটে। শুভেচ্ছা সহ ডক্টর উৎপল সান্যাল। সত্যি তো তাই হয়। আমরা যখন আগে বনভোজন করতাম নদীর পাড়ে, তখন এমন হাওয়া দিত, তখন খাবার প্লেট সব উড়িয়ে নিয়ে যেত, কখনো বৃষ্টি নেমে যেত। সত্যি সেসব তো আর বলে আসে না, কখন যে কি হয়ে যায় সেটাই কথা, প্রকৃতি বলে কথা। আমি কাউকেই দেখতে পাচ্ছি না, কে কে আছেন বলে যাচ্ছি, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। আমার বলতে হয়তো অনেক ভুলও হচ্ছে, যাই হোক আপনারা আছেন সবাই, আমার বেশ আনন্দ হচ্ছে, সঙ্গে থাকুন। এবারে চিঠি শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে লিখেছেন। তখন প্রথম চাকরি পেলাম, বাসলই নদীর ধারে মামার বাড়ি গেলাম। যেদিন গেলাম সেদিনই ঠিক হলো পিকনিক হবে রাতেবেলায়। আমার কাছে দাবি করলো 2 কেজি রসমালাই, আর আমার মামাতো ভাই ডালিম বলল, আমি দেব মুরগি 3টে। দুপুরের মধ্যেই জায়গাটা পরিষ্কার করা হলো। 3টে পাথর দিয়ে উনুন এবং কাঠ জড়ো করে রেখে আসা হলো। বিকেলবেলায় পৌঁছে গেলাম, বেগুন ভাজা হলো, টমেটো চাটনি হলো, ডিমগুলো সেদ্ধ করে রাখা হলো, এমনকি ফ্রাইড রাইস কমপ্লিট। ডালিম আর আসে না, ঠিক হলো যা আছে তাই খাওয়া হবে। সূর্য ডুবে গেছে, একটু আধার আধার ডালিম আসছে 3টে মুরগি ঝুলিয়ে। এসে বলল, তাড়াতাড়ি কর, মুরগিগুলো ছাড়িয়ে নিই। মামিমা এলেন, এসে মুরগি রান্না করালেন, খুব সুন্দর টেস্ট। মামা বাবুর জন্য 1 বাটি নিয়েও গেলেন। তারপর খাওয়া দাওয়া শেষে একটু গান টান হলো, তারপর বাড়ি ফিরে ঘুম। সকালবেলায় মামিমা বলছে, হায় হায়, শিয়ালে আমার মুরগি চুরি করে নিয়েছে গো। 3টে মুরগি পাচ্ছি না। না, ডালিম কাল নিয়েছে, তাই তো কীরকম মনে হচ্ছিল কালকে। এ ঠিক তার কাণ্ড। ততক্ষণে ডালিম পগার পার। মামা বাবু বললেন, ওগুলো তো শিশানের জন্য রেখেছিল, সেই খেয়েছে। তুমিও খেয়েছো, আমিও খেয়েছি। ডালিম আর নেই, না ফেরার দেশে চলে গেছে। লিখেছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে।
তো দাদাভাই অনুষ্ঠানে থাকতে পারেননি, আমাকে জানিয়েছেন আগেই, তার জন্য ভীষণ খারাপ লাগছে। দারুণ লিখেছেন দাদাভাই, আশা করছি পরে নিশ্চয় শুনবেন। তারপর কি আরেকটা গান গাইবো হেরে গলায়? একটু মাইন্ডটা ফ্রেশ করি, তাই না? আপনারা একটু বিরক্ত হন আমার গান শুনে। ভূপেন হাজরিকার গান একটি গাইব। বাংলাতে আছে যে গানটা মানুষ মানুষের জন্য, সেই গানটা অসমীয়াতে, তো অসমীয়া অনুবাদ করা গানটা একটুখানি চেষ্টা করছি গাইবার। আমার যদিও সাধ্য নেই ভূপেন হাজরিকার গান গাইবো, তবুও একটুখানি চেষ্টা করছি গাইবার জন্য। মানুহে মানুহৰ বাবে যদি হে অকণনে ভাবে, অকণো সহানুভূতিৰে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে, মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি, মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি। পুৰণি ইতিহাস দোহাৰিলে ভুল জানো নহ'ব কোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণনে ভাবে, অকণি সহানুভূতিৰে ভাবিব কেনে নোকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে, দুৰ্বল মানুহে যদি জীৱনৰ কোবাল নদী পাৰ হয় তোমাৰে সাহস, তুমি হেৰুৱাবানো কি? দুৰ্বল মানুহে যদি জীৱনৰ কোবাল নদী পাৰ হয় তোমাৰে সাহস, তুমি হেৰুৱাবানো কি? মানুহ যদিহে নহয় মানুহ, দানৱ কাহানিও নহয় মানুহ। মানুহ যদিহে নহয় মানুহ, দানৱ কাহানিও নহয় মানুহ। যদি দানৱ কাহানি বা হয় মানুহ, লাজ পাব কোনেনো কোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণনে ভাবে, অকানো সহানুভূতিৰে ভাবিব কোনেনো কোৱা সমনীয়া। বিখ্যাত একটি গান, একটুখানি গাইবার চেষ্টা করলাম। জানি আমি গাইতে পারি না, আমি কিন্তু বলেই দিচ্ছি বারবার, কেউ হাসবেন না আমার গান শুনে, তবুও মানে চিঠি আর কবিতা পড়তে পড়তে একটুখানি শোনালাম। আবার চলে যাচ্ছি চিঠিতে। এবারে পাঠিয়েছেন দীপ্তি চক্রবর্তী, শাহাপুর, তারকেশ্বর, হুগলি থেকে। শীতের সকালে ওম মেঘে, অল্প কুয়াশা, অল্প রোদে, গা শিরশিরে, ঠান্ডা বাতাসের হাত ধরে চড়ুইভাতি আজও ডাকে। তবে সেই মেয়েবেলার সময়টাতে ফিরে যেতে আজও ভালো লাগে, যখন আমাদের হঠাৎ করে ডিম ভাতের চড়ুইভাতি হতো। বাড়ি থেকে কয়েক মুঠো চাল, কয়েকটা আলু, একটি করে ডিম, ব্যাস এটুকুই ছিল আমাদের আয়োজন। কয়েক গুচ্ছ ডালপালা কুড়িয়ে ইটের উনুন সাজিয়ে অপটু হাতে চোখে ধোয়া মেখে রান্না চাপত আমাদের। তারপর হাঁড়ি চাপিয়ে ভাতের মধ্যেই আলু আর ডিম দিয়ে রান্না। আজ সিদ্ধ ভাত, আলু আর ডিম কলাপাতায় একটু নুন সহযোগে খাওয়ার সময় যে স্বর্গীয় আনন্দে প্রত্যেকের মন ভরে যেত তা অবর্ণনীয়। আজকে এই পত্র লিখতে গিয়ে যেন আবারও সেই দিনগুলোতে ফিরে গেলাম। আমাদের পাড়ার সোমা, টগর, টুসি, ময়না, দুর্গা, আরও কয়েকজনের শীতের রবিবারের এক অমুক টান ছিল এই চড়ুইভাতি। লিখেছেন দীপ্তি চক্রবর্তী, শাহাপুর, তারকেশ্বর, হুগলি থেকে। দারুণ লিখেছেন। সত্যি আমরা যারা এই বয়সে এসে পৌঁছেছি, আমাদের মনে পড়ে যায় সেই সব দিনের কথা, আর সেই সব সময়টা আর ফিরে পাবো না আমরা কোনো দিন। তখনকার মজাটাই ছিল অন্যরকম। প্রায় শেষই হয়েছে।
এবার লিখছেন উত্তম দালাল, খরসরাই, বেগমপুর, হুগলি থেকে। প্রিয় মনের খাম, গত 6/12/2025 দক্ষিণ 24 পরগনার আছিপুরে আমরা কয়েকজন বন্ধু পিকনিকের আয়োজন করেছিলাম। গঙ্গার পাড়ে মাটি দিয়ে উনুন করে বড় বড় 3টে কড়াইতে খিচুড়ি পাক হচ্ছিল। আমাদের বন্ধুদের মধ্যে কয়েকজন কাঠের জাল দিচ্ছিল। আমি এই মাটি গাড়া পিকনিকে খুব স্বচ্ছন্দ বোধ করি। আলু, কুমড়ো, বেগুন, মূলো, ঝিঙে এই হলো পঞ্চতত্ত্ব। পৌষের মেঘলা দুপুরে উত্তরের তীব্র হিমেল হাওয়ায় আমরা বন্ধু বান্ধব মিলে খেতে বসেছি। পাটকাঠির পাজার উপর মটমট করে আওয়াজ উঠেছে। সামনে কলার পাতায় পড়েছে গরম গরম জমাট খিচুড়ি। একজন পরিবেশনকারী এসে বললেন, মাঝখানটায় খোদল করুন। সেই খোদলে তিনি ঢেলে দিলেন বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল গরম খিচুড়ি গ্রাস তুলছি মুখে। মাথার ওপর করুণ পৌষের শীতার্ত নাঙ্গা আকাশ। আশ্চর্য পিকনিক আজও মনে আছে। লিখেছেন উত্তম দালাল, খরসরাই, বেগমপুর, হুগলি থেকে। খুব সুন্দর। এই ঠান্ডার দিন বলতেই যেন খিচুড়িটা বেশ মজা লাগে, তাই না? খিচুড়ির কথা বললেই সবার মুখে জল। এবারের চিঠি লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। প্রিয় মনের খানে, পৌষ এলেই গুঞ্জরিয়ে উঠে চড়ুই ভাতির ডাক এসেছে। কখন যে আগান বাগান, বন বাদর, মাঠ ঘাট, নদী নালাকে ডিঙিয়ে সেই শৈশবে ফিরে যাই আমি টের পর্যন্ত পাই না। সেবার ওরা দরবড়িয়ে এসে আমার পড়ার ঘরে হুমড়ি খেয়ে পড়ল। আমি ক্ষিপ্রস্বরে বললাম, এ কি? ওরা পাত্তা না দিয়ে, চড়ুই ভাতি করবি না? আমি বিস্মিত হয়ে বললাম, মেয়েদের সঙ্গে চড়ুই ভাতি, যা। ওরা জমিয়ে বসে বলল, আরে বুঝলি না, শুধু ডিম ভাত, শুধু ডিম ভাত, ভাগ। ওরা বিমর্ষ দেখে বললাম, তা আমাকে কি কি দিতে হবে? শোনা মাত্র করবি বলল, তোকে কিছু দিতে হবে না, তুই শুধু থাকবি ব্যাস। ইট সাজিয়ে টিনের হাঁড়িতে জল ঢেলে শুরু হলো উনুন ধরানো। যতবার জ্বালানো হয় শুধু ধোঁয়া ছাড়ে। ধোঁয়ায় চোখ জ্বালা করে, কিন্তু উনুন জ্বলে না। শেষমেশ করবীর দিদি এসে বলল, উনুন জ্বলছে না, তাহলে রান্না কখন হবে করবি? আর জামাইকে খেতেই না দিবি কখন? করবীর কথাটা শুনে খুব লজ্জা পেল, কিন্তু আমার বুকটা চওড়া হলো। জানেন তো, পাকে চক্রে সেই করবী এখন আমার জীবন সঙ্গিনী। তাই তো সেই শৈশবের চড়ুই ভাতি কেবলই আমাকে ডাকে। সত্যি তো। লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। দারুণ ব্যাপার কিন্তু, সেই শৈশবের যেই ভালোবাসাটা যদি বিয়েতে পরিণত হয়, দারুণ ব্যাপার, তাই না বলুন? আর সেই স্মৃতি তো আঁকড়ে ধরেই বেঁচে থাকা। সেই স্মৃতিকে কি ভোলানো যায়, যেখানে প্রিয় মানুষকে পাওয়া হয়? এবারে চিঠি লিখছেন সোমনাথ চট্টোপাধ্যায়। প্রিয় বন্ধু, একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারিয়ে। মান্নাদের কণ্ঠে পিকনিক ছবির এই বিখ্যাত গান চড়ুই ভাতির কথা আজও আমাদেরকে মনে করিয়ে দেয়। কলেজ জীবনে বাসে বনভোজন, ব্যানার টাঙিয়ে দূর কোথাও যাওয়া কতই না মধুর ছিল সেসব দিন। সুন্দর কণ্ঠের সঙ্গে হেরে গলার গানও চলত। দেশে দেশে পিকনিক, প্রীতিপদ চিরন্তর উৎসব হয়ে গেছে আজ। বাঙালির বনভোজন কাল পৌষে যাত্রা করে বসন্তের অনেকটা সময় ধরে চলে। রূপ নিয়েছে শীত বসন্তের প্রীতি উৎসব। ধীরে ধীরে চড়ুই ভাতি বনভোজন বা পিকনিকের তকমা নিয়ে কর্পোরেট কালচারাল রূপ নিয়েছে। মাঝে মধ্যে বনভোজনকে আধুনিকীকরণের সঙ্গে আউটিং বা শিক্ষা সফর বলেও চালিয়ে দেওয়া হচ্ছে। আমাদের গ্রামীণ পরিবেশের সেই ছোট্টবেলার চড়ুই ভাতি আজ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় চড়ুই ভাতি হারিয়ে যাচ্ছে বনভোজন, পিকনিক আর শিক্ষা সফরের ভিড়ে। তাই আমাদের নতুন প্রজন্মের কাছে চড়ুই ভাতির ডাকের আসল মজাটা যেন থেকে যায় আমাদেরই কাছে। তাতে বাঙালির ঐতিহ্য ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে চিরকাল ধরে। দারুণ লিখেছেন নমস্কারান্তে সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া।
এবারে চিঠি পাঠিয়েছেন ধীরেন্দ্রনাথ চৌধুরী, নবীন সেন রোড, পোস্ট নবগ্রাম, কোন্নগর, জেলা হুগলি, সূচক 712246। তিনি লিখছেন, বহু বছর আগের কথা, তখন সবাই 5-6-এ পড়ি। গোটা 20 পরিবার নিয়ে তৈরি হয়েছিল আমাদের পাড়া। তবে সবার সাথে সবার আন্তরিক মেলামেশা ছিল। একের বিপদে অন্যরা এগিয়ে আসতো। তখন পিকনিক বা বনভোজন বলে কিছুই ছিল না। 1 জানুয়ারি হঠাৎ পাড়ার গোটা 10 ছেলে মেয়ে ঠিক করলাম যে পিকনিক করব। তখন যার যার বাড়ি থেকে চাল সবজি নিয়ে পিকনিকের একটা প্রথা চালু ছিল। অভিভাবকরা উকি ঝুঁকি মেরে এসে সবার দিকে নজর রাখত। একটা ছোট জঙ্গলে আমরা বেশ কিছু ছেলে মেয়ে বাড়ি সবজি ডাল হাঁসের ডিম, তখন মুরগির ডিম ছিল অচ্ছুত, নুন সর্ষের তেল নিয়ে হাজির হলাম। শুরু হলো ইট সাজিয়ে উনুন তৈরি করে জঙ্গলের কুড়িয়ে আনা কাঠ নিয়ে দিয়ে রান্না। মেয়েরা রাঁধতে লাগলো আর আমরা ছেলেরা মাঠের মধ্যে জঙ্গলে ঢুকে খেলতে শুরু করলাম। মাঝে মাঝেই এসে দেখতাম যে রান্না কত দূর এগোলো। সেদিনকার পথগুলো আজ আর মনে পড়ে না। তবে একটা ঘটনা আজও আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। রান্নার সময় তন্নি নামে একটা মেয়ের গায়ে জ্বলন্ত কাঠ তুলে তার হাতে ছ্যাঁকা দিয়ে দিয়েছিলাম ও তখন রান্নায় গভীর মনোযোগ দিয়েছিল। উত্তপ্ত কাঠের ছ্যাঁকা খেয়েও যন্ত্রণায় চেঁচিয়ে উঠল আর রান্না ফেলে দৌড়ে বাড়ি পালিয়ে গেল। যেভাবেই হোক আরেকটা মেয়ে রান্না সেরে আমাদের সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে শুরু করলো। ম্লান হয়ে গেল পিকনিকটা তন্নির জন্যে। কয়েকদিন পর আমি নিজে তন্নির বাড়ি গিয়ে দেখি যে তন্নির হাতে বেশ বড় রকমের একটা পোড়া কালো দাগ সৃষ্টি হয়েছে। ও তখন ক্লাস 6-এ পড়তো। ধীরে ধীরে সবার সাথে সবার সম্পর্ক ছিন্ন হয়ে গেল ওই ঘটনার পর। কালক্রমে অনেকেই আর আমারও পুরনো বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছি থাকার জন্যে। দীর্ঘ বছর পর বাসে চেপে এক জায়গায় যাচ্ছি। আমার উল্টো দিকের সিটে দুটো মেয়ে বসে বসে গল্প করছে আর বাস ছুটছে। একটা মেয়ের বয়স 26 আর অন্যজনের 30-এর কাছাকাছি হবে। হঠাৎ 25 বছরের মেয়েটা তার ডান হাতটা তার হাঁটুর উপরে রাখতেই চোখে পড়ল তার দুধ সাদা হাতে একটা লম্বা পোড়া দাগ। চমকে উঠলাম দেখে। আমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি তন্নি? ও বলল হ্যাঁ। আমি আবার বললাম, আপনার পোড়া দাগটা? আমার নাম হলো, চিনতে পারছেন কি? মুহূর্তে মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। বলল, ধ্যাৎ, ওসব দেখতে নেই। পরের স্টপেজে নেমে চলে গেল। আমি শুধু ভাবতে লাগলাম আর মনে মনে বলতে লাগলাম, তন্নি, তুমি নিজেও জানো না যে তোমার হাতের ওই পোড়া দাগটা সেদিনের আমার ওই স্পর্শে কখন তোমার প্রেম হয়ে গেছে। প্রেরক ধীরেন্দ্রনাথ চৌধুরী, নবীন সেন রোড, পোস্ট নবগ্রাম, কোন্নগর, জেলা হুগলি, সূচক 712246। দারুণ লিখেছেন সত্যি। এমন ছোটবেলার ঘটনা যদি পরে একদম সামনে এসে যায় কি ভালোই না লাগে তখন, না? আর তখন আমরা যখন ছোট থাকি তখন আমরা নিজেও জানি না আমরা কি ভুল করে ফেলি অজান্তেই। দারুণ লিখেছেন। এবারে চিঠি পাঠিয়েছেন প্রশান্ত দাস, গ্রাম অনন্তপুর, ডাকঘর খলিশানী, জেলা হুগলি, সূচক 712138 থেকে। শীতের দিনে খোলা আকাশে মিঠে রোদ্দুর গায়ে মেখে চড়ুই ভাতি করছে বহুজনে, কোলাহল শুনি বহু দূর থেকে। আমারও চড়ুই ভাতির ডাক এলো এক বন্ধুর কাছ থেকে। যাব 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 বলি সাবেগে তাকে। 1 মাস ধরে প্রস্তুতি, অবশেষে আসে সেই সন্ধিক্ষণ। পরিবার নিয়ে বেরিয়ে পড়া, মনেতে আনন্দ সর্বক্ষণ। অনেক দিন হয় না দেখা, যোগাযোগ কেবল ফোনেতে। বন্ধু পরিজনদের কাছে পেয়ে মন ভরে ওঠে অদম্য খুশিতে। খোলা মাঠে ছোটরা খেলা করে, কেউ নাচে কেউ বা করে গান। দূর থেকে দেখি ভালো লাগে, ভরে ওঠে প্রাণ। বন্ধু সকলেরই বয়স বেড়েছে, শরীরে নানা রোগের বাসা। একে অপরের সাথে দেখা হবে, তাই তো চড়ুই ভাতিতে আসা। সূর্য যখন যাচ্ছে অস্তাচলে, ঠান্ডা বাড়ছে ধীরে ধীরে। এগিয়ে চলি বাড়ি ফেরার পথে, চড়ুই ভাতির আনন্দকে সঙ্গী করে। প্রশান্ত দাস, গ্রাম অনন্তপুর, ডাকঘর খলিশানী,
জেলা হুগলি, সূচক 712-138। দারুণ ছন্দ মিলিয়ে কবিতাটা লিখেছেন, অসাধারণ হয়েছে। এবার চলে যাচ্ছি পরের চিঠিতে। লিখেছেন গৌতমপতি। আমি সবার কমেন্টগুলো পরে দেখব, মানে পরে একদম সবার শেষ সব কিছু দেখতে পারবো। এখন কিছুই দেখা যাচ্ছে না, আপনারা কে কে আছেন শুধু এটাই দেখতে পাচ্ছি। পরে এক সময় করে সবগুলো দেখবো আর কি। এবারে চিঠি পাঠিয়েছেন গৌতম পতি কুলবেড়িয়া তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। সূচক 721-649। প্রিয় মনের খামে, শীত পড়লেই চড়ুই ভাতির ডাক আসে। এর তীব্রতা এত সাংঘাতিক যে এড়ানো যায় না। ছোটবেলায় বন্ধুরা মায়ের কাছ থেকে চেয়ে চাল, ডাল, তেল, নুন, মশলা, ডিম আর বাগানের সবজি দিয়ে চড়ুই ভাতি করতাম। গোটা শীতকাল জুড়ে বার কয়েক একটা পরিত্যক্ত টালি ভাটায় এটা হতো। বাড়ি থেকে হাঁড়ি, কড়া, হাতা, বালতি, মগ ইত্যাদি রান্নার সরঞ্জাম আসতো। চড়ুই ভাতির যাবতীয় কাজ নিজেরা করতাম। ইট নিয়ে উনুন বানিয়ে তাতে ভাত, ডাল, ফুলকপির তরকারি, ডিমের ঝোল, টমেটো চাটনি ইত্যাদি নিজেরাই রান্না করতাম। সারা দিন খেলাধুলো, আড্ডা চলত। অপটু হাতে রান্নাও মুখে অমৃতের মতো লাগতো। এখন পিকনিক পার্টির সাথে রান্নার লোক, গ্যাস, ফাস্টফুড ইত্যাদি থাকে। মোবাইলের জন্য আড্ডাও জমে না। এখনও শীতের সময় বার কয়েক পিকনিক হয়, কিন্তু সেই আনন্দ পাই না। বাসে হই হই করে স্পটে যাওয়া, ভালো খাওয়া, একটু আড্ডা, জায়গাটা দেখা, এর মধ্যেই পিকনিক সীমাবদ্ধ। চড়ুই ভাতিকে হারিয়ে আমরা এখন পিকনিকে মজে আছি। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতমপতি, কুলবেড়িয়া তমলুক, পূর্ব মেদিনীপুর। সূচক 721-649। এবার কি একটা গান শুনবেন? তাহলে আমি আমার বরকে বলছি একটা গান গাইবে। পরে গাইবে বলছে, আগে চিঠিটা পড়া শেষ হোক, তারপর চিঠিগুলো পড়া শেষ হলে গাইবে। আমার বর আমাকে যথেষ্ট মানে হেল্প করে সব কিছুতে। সত্যি মানে এটা আমার সৌভাগ্য বলতে পারেন। অনেক কিছুতে আমি মানে যা যা বলি মানে সব কিছুতে আমার এই সব ব্যাপারে আমার অনেক কিছু এই সবগুলো প্রিন্ট আউট করে দিয়েছে আমার বর আমাকে। তো আমার বরকেও আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তাই আমি বরকে রিকোয়েস্ট করেছি সবার শেষে তুমি একটা অসমীয়া গান গাইবে। মানে প্রথমে রাজি হয়েছিল না, আমি বলেছি না, একটা গাইতেই হবে। এবারে চিঠি পাঠিয়েছেন ডক্টর তারক মজুমদার, দুর্গানগর, কাকিনাড়া, পোস্ট অফিস মাদ্রাল, জেলা 24 পরগনা। সূচক 743126। কবিতা, আসলে চিঠি তো না, এটা কবিতা লিখেছেন তিনি। চড়ুই ভাতির ডাক এসেছে সেই ছোট্টবেলা থেকে, মেতেছি আনন্দ উল্লাসে সবাই একে একে। বন্ধু বান্ধব সব আত্মীয় স্বজন একত্রিত হয়ে চলি, খোলা আকাশের নিচে সেই করি গান, নাচ, কবিতা বলি। কখনো খিচুড়ি আর কখনো বেগুন ভাজা, আলুর দম, কখনো বা মাংস ভাত, ডিম ভাত, হয়নি কিছুই কম। আবাল বৃদ্ধ বনিতার প্রাণ উঠেছে নেচে চড়ুই ভাতির ডাকে। নলেন গুড়ের পায়েসও ছিল, বর্ণনা দিচ্ছি একে একে। একবার আমার বন্ধু অভি চুরি করে খেয়েছিল মিষ্টি, পরে ধরা সে কি কাণ্ড, ঘুচে গিয়েছিল ফিস্টি। পরে ধরা বলে কি না, খাইনি মিষ্টি আমি, গেল কোথায় মিষ্টি সব, জানেন হয়তো অন্তর্জামী। আর একবার চড়ুই ভাতির ডাকে গিয়েছিলাম শিমুরালি, সবাই যখন ভুড়ি ভোজে ব্যস্ত, একদল বানরের কুটকাচালি। লাফ দিয়ে গাছ থেকে নেমে নিয়ে খাবার দে দৌড়, বানর তখন খোশ মেজাজে শব্দ ভেসে এলো নিতাই গৌর। দারুণ মজার কিন্তু কবিতাটা লিখেছেন, দারুণ লাগলো। লিখেছেন ডক্টর তারক মজুমদার, দুর্গানগর, কাকিনাড়া, পোস্ট অফিস মাদুরালা, জেলা 24 পরগনা। সূচক 743126 থেকে। দারুণ, বেশ মজার। সত্যি তো এই চড়ুই ভাতি নিয়ে কিন্তু অনেকের অনেক মজার ঘটনা আছে, তাই নয় কি? চিঠি প্রায় শেষের দিকেই, আর কয়েকটা আছে। আপনারা এত সময় ধরে আমার সাথে আছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা সাথে থাকুন, আমার সাথে থাকুন, পরিবারের সঙ্গে থাকুন। এই পরিবারকে ভীষণভাবে ভালোবাসুন, কারণ এত সুন্দর একটা পরিবার সত্যি। আর এগিয়ে নিয়ে চলুন সবাই মিলে, আমাদের সবার সহযোগিতায়, সবার ভালোবাসায় এগিয়ে চলুক আমাদের এই পরিবার। দারুণ। তাহলে সবার এই যে প্রত্যক্ষ পরোক্ষভাবে যে তারা প্রচেষ্টা করছে, সবাই, কৌশিক ভাই, তারপর নাসিমা দিদি, সবাই সত্যি, দেবোত্তম ভাই, সবাই এত, তারপর তো আছে, সবার নামটা বলা হলো না, যাই হোক সবাই আছেন। তো সবার প্রচেষ্টা এগিয়ে চলছে, এটা আমি চাই আরও আকাশ ছুঁয়ে যাক, সবার কাছে পৌঁছে যাক। এত সুন্দর একটা উদ্দেশ্য, যেখানে আমরা আমি আজকে ভিন্ন রাজ্য থেকে চিঠি পাঠ করছি, এটা আমার জন্য অনেক বড় পাওনা সেটা। তো এত কি বলবো আমি, এটা এই পরিবারের জন্য সম্ভব হয়েছে। তো সত্যি আমি ভীষণ ভালোবাসি এই পরিবারকে। আপনারাও ভালোবাসুন, সঙ্গে থাকুন, এভাবেই আরও এগিয়ে নিয়ে চলুন সবাই মিলে। এবারে চিঠি পাঠিয়েছেন সুব্রত সুন্দর জানা, গণেশনগর গ্রাম ও পোস্ট অফিস, গণেশনগর থানা কাকদ্বীপ, জেলার দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন। সূচক 743357। তিনি লিখছেন, ছোটবেলায় একবার আমরা ভাই বোন আর কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম চড়ুই ভাতি করতে। আনন্দে মশগুল হয়ে কেউ ভাত বানাচ্ছিল, কেউ আবার সবজি কাটছিল। ঠিক তখনই আকাশের কোথা থেকে যেন নেমে এলো মুষলধারে বৃষ্টি। সবে ফুটতে থাকা ভাতের হাঁড়ি উনুন সহ ভিজে নিভে গেল। উপর থেকে টাঙানো পলিথিনটা উড়ে যেতে চাইলে সবাই মিলে কোনো রকমে ধরে বসে রইলাম। কাদামাটির গন্ধ, ভিজে কাঠের ধোঁয়া আর হঠাৎ আসা ঠান্ডা হাওয়ায় পুরো পরিবেশই যেন এক অদ্ভুত দুঃসাহসিক অভিযানে পরিণত হলো। বৃষ্টি কমলে আবার উনুন জ্বালিয়ে রান্না শুরু হলো। হাঁড়ির ভাত আধ সেদ্ধ, তরকারিও পুরো হয়নি। তবুও ক্লান্তি আর ক্ষুধায় সেই অসম্পূর্ণ খাবারই তখন আমাদের কাছে অমৃতের মতো মনে হলো। বৃষ্টি ভেজা সেই চড়ুই ভাতি, দৌড়ঝাঁপ, হাসাহাসি আর আধা ফোটা ভাতের স্বাদ আজও মনে পড়লে মন ভরে যায়। যেন ত্রুটির মধ্যেও লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর স্মৃতি। লিখেছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট, গণেশনগর থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন। সূচক 743357। সত্যি তো, বৃষ্টি কখন চলে আসার, কখন কি পরিস্থিতি হয়ে যায় বলা অসম্ভব। আর তখন যাই রান্না হয় না কেন, সবাই মিলে সেটা চেটে পুটে খাওয়ার আনন্দটাই একদম অন্যরকম। আর সেই স্মৃতিগুলোই মনে গেঁথে থাকি সব সময়ের জন্য। আর তারপর বাচ্চাদের কাছে যখন বলা হয়, সেগুলোই গল্প হয়ে যায়, গল্পের মতোই লাগে বেশ কিছুটা। দারুণ লিখেছেন। এবারে চিঠি লিখেছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু মনির খাম, তোমার বিষয় ভীষণ প্রাসঙ্গিক, কারণ এ সময় চড়ুই ভাতি করার ডাক চারিদিকে ছড়িয়ে পড়ে। তোমার বিষয় প্রসঙ্গে প্রথমেই বলবো, আমি যখন ছোট ছিলাম, আমার বড়দা ঘরে বাদশাভোগ চালের ঘি ভাত, তার সঙ্গে চাটনি, পাঁপড় ও খাসি মাংসর মাখা মাখা ঝোল তরকারিও বলে সঙ্গে আমরা দুজন ভাই বোন আমার গ্রামের একটি বড় বনে নিয়ে গিয়ে কি যে আনন্দ করে খেয়েছি, সে কথা সারা জীবন মনে রবে। তারপর যখন স্কুলে পড়তাম, তখন স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের সঙ্গে চাঁদা করে তার আগের দিনের সমস্ত প্রস্তুতি চলত। ওই বনের মধ্যে রান্না করে খাওয়া হয় সবাই একসাথে। একসাথে খাওয়া যে কি আনন্দ পেয়েছি তার মূল্যায়ন করা দুষ্কর। সন্ধ্যায় ঘরে গিয়ে সেদিন মায়ের হাতে সরু চেকলি পিঠে খেয়ে সারা দিনের শ্রান্ত শরীরে ঘুমিয়ে পড়লাম। বর্তমানে সেকালের মতো চড়ুই ভাতি করার ডাক আর বেশি নাই, আর ঘরে ফিরে এসে পিঠে খাওয়ার প্রথা নেই। নলেন গুড়ের শুভেচ্ছান্তে, ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। সূচক 722122 থেকে। খুব সুন্দর। আগের দিন আমরা হাজার চাইলেও আর ফিরে পাবো না, যেদিন হারিয়ে যায় সেই দিন আর ফিরে পাওয়া যায় না, শুধু মনে থেকে যায়, তাই নয় কি? আর একটু ধৈর্য ধরুন, আর বেশি নেই আমার, কয়েকটা শুধু আছে, 3-4টের মতো আছে। এবারে চিঠি পাঠিয়েছেন পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান। সূচক 713130 থেকে। চড়ুই ভাতি শব্দটি
আনন্দ উৎসবের সাথে মনোরম কোনো স্থানে একসাথে খাবার গ্রহণ করা। কয়েক বছর আগে আনন্দ সাহিত্য সংস্কৃতির কর্ণধার ও প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে সিদ্ধান্তে ভ্রাম্যমাণ দ্বিতল লঞ্চে প্রবাহমান ভাগীরথীর জলে শীতের সকাল থেকে সারাদিন ধরে কাটোয়া ঘাট থেকে ঐতিহাসিক পলাশীর মনুমেন্ট ও যুদ্ধক্ষেত্র পরিদর্শন পর্যন্ত চড়ুইভাতির ডাক দিই। এই ডাকে সাড়া দিতে সাগ্রহ এসেছিলেন কলকাতা দূরদর্শনের তৎকালীন অধিকর্তা মাননীয় শ্রী অরুণাভ রায়, প্রখ্যাত কবি ও অধ্যাপক কৌশর জামাল, কবি ও বিজ্ঞাপন জগতের সুনামধন্য শ্রী প্রজিত জানা, সপরিবারে গুণীজনদের মধ্যে প্রখ্যাত শল্যবিদ ডাক্তার গোবিন্দরাম মান্না, শিশুরোগ বিশেষজ্ঞ প্রবীণ ডাক্তার অরূপ গুহ, শিল্পপতি ও সমাজসেবক শ্রী অমরচাঁদ কুনব, আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক শ্রী অসিত বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকগণ সহ কাটোয়ার ও আশপাশের সাহিত্য সংস্কৃতির অনুরাগী অধ্যাপকগণ, শিক্ষক শিক্ষিকাগণ, ব্যবসায়ী সহ প্রমুখ শুভানুযায়ীদের নক্ষত্র সমাবেশে সন্ধ্যা 7টা পর্যন্ত সাহিত্য সংস্কৃতির জমজমাট ভ্রাম্যমাণ অনুষ্ঠান। সশ্রদ্ধ নমস্কার জানালাম পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 713130। এবারে চিঠি সোমা রায় পাঠিয়েছেন। সোমা রায়, দেখি তিনি কি লিখছেন। আমাদের শীতের মনের খামে। আমাদের 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শেষ দিনে আমাদের শিক্ষিকা আলপনাদি সব মেয়েদের এক জায়গায় ডেকে চড়ুইভাতি যাওয়ার প্রস্তাব দিলেন। আমরা তো বেজায় খুশি। বাসের ব্যবস্থা, বাজার করা, রান্নির ব্যবস্থা করবেন পাঁচু স্যার। আমাদের উপর ভার ছিল শুধু চাঁদা তুলে দিদিমণির হাতে দেওয়া। নির্দিষ্ট দিনে ও সময়ে গাড়ি ছাড়ল। শীতের নরম রোদ আর প্রকৃতি শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গড় মান্দারবন। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর সেই ঐতিহাসিক গড়। দুর্গের ধ্বংসাবশেষের মাঝে নির্জন, শান্ত, মনোরম প্রাকৃতিক পরিবেশ। গাড়িতেই আমরা টিফিন ছেড়ে নিয়েছিলাম। গাড়ি থেকে নেমে আমরা যে যার মতো করে কেউ নাচ, গান ও কবিতা আওড়াতে লাগলাম। দুপুরে আমরা সকালে একসাথে বসে মাংস ভাত খেলাম। তারপর দিদিমণিরা ও আমরা অন্তাক্ষরী খেললাম। চড়ুইভাতির মধ্য দিয়ে একটি আনন্দমুখর দিন কাটিয়ে এবার বাড়ি ফেরা। সেই সুখ স্মৃতি আজও অমলিন। শুভেচ্ছান্তে সোমা রায়, গ্রাম ও পোস্ট জারা, জেলা পশ্চিম মেদিনীপুর। দারুণ লিখেছেন, ভীষণ সুন্দর। এতক্ষণ ধরে যতগুলো পড়লাম সবাই এত সুন্দর লিখেছেন কি বলবো। সবাই যার যার নিজের মতো করে মনের ভাব প্রকাশ করেছেন। কেউ কবিতা লিখেছেন, কেউ বাস্তব ঘটনাকে তুলে ধরেছেন। দারুণ লাগলো সবার বিষয়গুলো। তো এবার মাত্র আর দুটোই আছে। তারপর শেষে আমার বরের একটা গান দিয়ে আমি অনুষ্ঠানটি শেষ করব। সঙ্গে থাকবেন। সবাই রয়েছেন এতক্ষণ, আমি দেখতে পাচ্ছি না কে কে রয়েছেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সময় ধৈর্য ধরে আমার এই অনুষ্ঠানটি শোনার জন্য, সঙ্গে থাকার জন্য। আপনাদের অনেক অনেক শুভকামনা। এবার লিখছেন বিমলেন্দু চক্রবর্তী, গুয়াহাটি, আসাম থেকে। তো আমাদের আসামেরই একজন পাঠিয়েছেন, পড়ছি তার চিঠি। সুপ্রিয় বন্ধুরা, কনকনে হিমেল হাওয়ায় মিঠে রোদ্দুর গায়ে মেখে সামিয়ানাহীন খোলা আকাশের নিচে আমরা। কেউ এসে বলল, ব্রেকফাস্ট কত দূর? মেয়েমহল রিয়েক্ট করলো, আমরা পারবো না, একদিন ছেলেরা সামলাও। দু একজন কথাগুলো গায়ে না মেখে চলে যায় ঝিলের পাশে, যেখানে ঝর্ণাটা অন্তরাতে গলা মিলিয়ে গাইছে সুমধুর বুনো নেশা ধরা খেয়ালে। আমি আর সুমন্ত জড়ো করি কাঠ ইটের নিচে আগুন দিয়ে এক সসপেন জলে 2 ডজন ডিম। সুকুমার বাবু ভীষণ কাজের, ব্রেকফাস্ট খাচ্ছেন আর আলুর খোসা ছাড়াচ্ছেন। লজ্জায় পড়ে নিরাজ। ভাবতেও পারিনি এখানে এসেও খাটতে হবে। হলো মাংসের ঝোল, মাছের কালিয়া, ডাল, বেগুনের ফুলুরি, বাচ্চাদের কোলাহল, নাম না জানা পাখিদের কলরব। ডালিয়া বৌদি বারবার ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে দেখে আর চোখে সমীরণদা আমাকে বলল, তোমার বৌদি সারাদিন এসবই করে অফিসে। আমি খালি গলায় গান ধরলাম,
আজ অপরাহ্ন বেলায় হলুদ লেগেছে পুরুষ আলিতে। চড়ুই ভাতির বাহানায় একটা দিন রিল্যাক্সড নারী শক্তি ভালোবাসার জোয়ারে ভাসুক এমনই আগামী শিশির ভরে। লিখেছেন গুয়াহাটি, আসাম থেকে বিমলেন্দু চক্রবর্তী। এই প্রথম চিঠি পেলাম আমাদের আসামের একজনের, বেশ ভালো লাগলো, দারুণ লিখেছেন দাদা। এবারে শেষ চিঠি লিখেছেন কিশোর ব্যানার্জি, ঘোড়দৌড়চটি, উদয়াচাল পাড়া, পূর্ব বর্ধমান থেকে। মনের খামে চড়ুই ভাতি হয়েছে সময় বড়দিনে, প্রাকাল্যে সকলে মিলে এক আলোড়নের আনন্দের কোলাহল তৈরি করা লাগে ভালো মনের কল্লোলে আনন্দলোক সৃষ্টি করে এই অনুষ্ঠানে এসে সকল খুশির সাথে নিজেকে মেলে ধরা। এক অদ্ভুত পূর্ব সঙ্গীতের সাথে সকলেই হাত পা নেড়ে নৃত্যের তালে তালে ভুড়ি ভোজের আয়োজন। বিভিন্ন ধরনের ভুড়ি ভোজ, তার গন্ধের আমেজ যেন নাকে এসে ধরা দেয়। আহা, কি ভোজন পরিকর্মা! তার সাথে সঙ্গীতের আসর মেতে উঠেছে সকালে। চলুক এইভাবে ভুরি ভোজনদের আনন্দের নরকল্লোল বেজে ওঠে থালাবাটিতে। থাকে যেন এই নরকল্লোল চিরজীবন আমাদের মনের সাথে। মনের খামে লিখি মনের খোরাক তো মেটে এই লেখাতে। বেঁচে থাকুক আমাদের তরে পেনকালি লাগবে মনের খামের চিঠি আসার পর প্রতীক্ষাতে। কবে শুরু হয়েছিল কে জানে। লিখেছেন কিশোর ব্যানার্জি, ঘোড়দৌড়চটি, উদয়াচাল পাড়া। আমার পত্রপাঠ এর মধ্যে শেষ হলো। ভীষণ ভালো লাগলো। আমার ভুল ত্রুটি যা হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর আমি সত্যি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এত সুন্দর করে মানে অনুষ্ঠানটি আমার সঙ্গে থেকেছেন। তো আমি দেখতে পাচ্ছি কে কে দেখছেন, কিন্তু কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সঙ্গে সবাই থাকবেন, সবাই মিলেমিশেই যে কাজ করি না কেন সেই কাজটাই সার্থক হয়। তো সবার সঙ্গে সবাই থাকবেন, যা কৌশিক ভাই ওরা সবাই, দেবোত্তম ভাই সবাই এত সুন্দর করে সব কিছু এই গ্রুপে মানে এত অ্যাক্টিভ, ওরা সব কিছু সঙ্গে সঙ্গে সব কিছুর একদম দিয়ে দিচ্ছে সব কিছু, আমার ভীষণ ভালো লাগে। তো আমি ধন্য এই পরিবারে যুক্ত হতে পেরে। তো আপনারাও সবাই পাশে থাকুন, সবাই সবার পাশে থাকুন, আরও কি করে সবাই মিলে এই পরিবারকে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই করুন। তো আমি আমার বরকে রিকোয়েস্ট করব তো শেষে সবার শেষে গানটি গাইবার জন্য। ভালো লাগলো আপনাদের সব চিঠিগুলো করে, দারুণ দারুণ বিষয়, আমিও অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। এভাবেই শেখা যায় সবার থেকে সব কিছু। আর এই সাহিত্য চর্চা করতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমি আসামের অনেকগুলো সাহিত্য সংস্থার সাথে জড়িত। তো আমার ভীষণ ভালো লাগে এসব করতে, আমি ভালোবেসে করি এসব কিছু, আমার ভীষণ ভালো লাগে। এটা মানে একটা আলাদা জায়গা মনের শান্তির, আমার ভীষণ ভালো লাগে। আমি রাত 2টোর সময় যদি আমার কিছু মনে পড়ে থাকে আমি উঠে সঙ্গে সঙ্গে লিখে থাকি। তো বর বলে কি মাথাটা খারাপ হয়েছে এত রাত্রে মানে লিখছো, কিন্তু আমার এটা নেশার মতো বলতে পারেন, মানে লিখতেই হবে আমার যে ভাই হোক। বলছি না যে আমি খুব ভালো লিখি, শুধু আমার মনের ভাবনাগুলো লিখি, মানে কেমন হয় আমি জানি না, কবিতা হয় না গল্প হয় সেসব কিছু আমি জানি না, কিন্তু আমি ভালোবেসে করি সব কিছু। তো এই সাহিত্য পরিবারটা আমার কাছে ভীষণ বড় একটা জায়গা, মানে আমার জন্য এটা, মানে আমি সবাই দেখেন ব্যস্ততার মাঝখানে প্রায় আমরা নিজেকে সময় দিই না, কিন্তু এই লেখালেখির মাধ্যমে কোথাও যেন একটা সময় নিজের জন্য দেওয়া। তো আমি আমার বরকে অনুরোধ করবো গানটি গাইবার জন্য। আসামের এই গানটা এখন সব জায়গাতেই হচ্ছে, জুবিনদার গানটা সব কিছুতেই হচ্ছে এই গানটা, মানে আমাদের যে কোনো অনুষ্ঠানে যে কোনো ইস্যুতে এই গানটাই গাইবে সবাই। আমার বরকে করেছে এখানে। আমি একটু উঠে যাচ্ছি, তো সবাই ভালো থাকবেন। আমি শুভরাত্রি জানালাম। এবার চলে যাবেন না কিন্তু, আমার বর গান গাইবে এখন, আমি বরকে বলছি আসতে। তো দাঁড়ান আসছে। নমস্কার, আমার নাম মনোজ কর্মকার। তপতি বললো তার জন্যে গানটা গাই। আমিও সেরকম গান জানি না, কিন্তু ভালো লাগে গান গাইতে। তা আরম্ভ করি।
মায়াবিনী রাতির বুকু দেখা পালু তোমার ছবি ধরা দিলা গোপনে আহিয়ার কোনা তুমি যে মোর হুকান মানা নিয়ররে শেষা টুপাল নামিও রদরে নয় মোর দেহত প্রতি পুয়া ধুমুহার হতে বহু যুগরে নাচু এন্ধারু হসামু বহুদিনরে আপুন নিজান গান হে খবর হবু তোমার বুকু La 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 প্রতিহারা তোর প্রভাতি ফুলে কব তোমাকে মোর কথা প্রতি মেঘালি নিখা জুনে কব তোমাকে মোর ব্যথা ধুমুহার হতে বহু যুগরে নাচু এন্ধারু হসামু বহুদিনরে আপুন নিজান গান হে খবর ভাবু তোমার বুকু দুচকুতে তোমাক চালে সপোনা তৰি দি থক নামে চুব খুজিলেই মোৰ দুহাতে দি থকা তৰি সপোনাহে ধুমুহাৰ হতে বহু যুগৰে নাচো এন্ধাৰু হচামু বহু যুগৰে নাচো নিজান গান মোৰ হে খবৰ হবু তোমার বুকু মায়াবিনী রাতির বুকু দেখা পালু তোমার ছবি ধরা দিলা গোপনে আহিয়ার কোনা তুমি যে মোর হুকান মানার নিয়ররে শেষা টুপাল নামিয়া রদরে নয় মোর দেহত প্রতি পুয়া নমস্কার আর শুভরাত্রি সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন शेयर कर दो उसको शेयर कर दो अपलोड कर दो